ভালোবাসার বিরহ কখনো আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। আর আজকে আপনি নীরার বিয়ের কথা শুনো পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কারণ আপনি নীরাকে ভালোবাসেন না। এটা আপনার ভুল ধারণা মাত্র। ভালো লাগাকে ভালোবাসা মনে করছেন আপনি, তাছাড়া কিছুই না। তবে আপনার এই ভুল ধারণা আমি ভাঙাবই। মেরিন নীরের গিটার নিয়ে ছাদে গিয়ে গান গাইতে লাগলো। গান শেষে মেরিন পিছে ঘুরে দেখে নীর দাঁড়িয়ে আছে। এটা কি মেরিন? হোয়াট? এত রাতে গান গাওয়ার কারণ? কিছু না। তুমি গানও গাইতে পারো? এনি ডাউট? কোন জিনিসটা পারো না? কি মনে হয়? ভালো মানুষ হতে। কিছুদিন পর মেরিন আজকে বাঙালি ভাবে শাড়ি পরেছে, নেভি ব্লু রঙের, ভীষণ সুন্দর লাগছে। নীরের ঘুম ভাঙলো পানির ছেটাতে। চোখ মেলে দেখলো নীলাঞ্জনা দাঁড়িয়ে। যদিও মেরিন চুল অত বড় না, মিচমিচে কালো না, তবু ভেজা চুলে খুব সুন্দর লাগছে। আজকে বুঝি আমাকে খুবই সুন্দর লাগছে। হুম হুম। নীর মনে মনে বলে, হুম, আবার জিগায় ক্রাশ খেয়েছে, জাস্ট জঘন্য লাগছে। শালা বুইরা বেটা। তোমার এক এক দিন এক এক রূপের কারণ আমি বুঝি না। প্রাইসে ড্রেস কম্পিটিশন, তো আজকে পেট বের করে নাকে চুটে মেডিকেল যাবার কারণ কি? আপনি ঘুষ দিয়ে ডাক্তার হয়েছেন? মানে? ডাক্তার হয়ে কি করে ভুলে গেছেন যে আজকে ফ্রাইডে? সে যাই হোক, এভাবে শাড়ি পরে রুমের বাইরে যাবে না। কেন? না মানে না, ব্যাস। আরে আজব তো, কারণটা তো বলবেন। এভাবে পেট কোমর বের করে রুম থেকে বের হওয়া আমার সহ্য হবে না। সত্যি? ও হ্যালো, এত খুশি হওয়ার কিছু নেই। বাসে আমার বাবা আছে, সেই সাথে অনেকগুলো সার্ভেন্ট। তোমার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার আছে। হুম। কোমর থেকে বের হবা, বাবার সামনে এভাবে বের হয়ে বাবাকে লজ্জা দিও না। বলেই নীর ওয়াশরুমে চলে গেল। মেরিন পিন মেরে কোমর ঢেকে নিচে গেল। শালা বুইরা বেরোসি, একটু ভালো তো বাসবেই না, আবার তারিফও করবে না। লাগে ওর নীরা আমার থেকেও সুন্দর, যেই না বাইকটা বাউ মেরে ফকিন্নি মার্কা। মেরিন নীরের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে নামছে। নিহালকে খেয়ালই করেনি। নিহালের সাথে ধাক্কা লাগলো। নিহাল দুম করে পড়ে গেল। হাল্লা গো! নো বাবা, দেখি দেখি, হাত দাও, উঠে আসো। তুমি মেয়ে কোন দিন যে আমাকে দুনিয়া থেকে উঠাই দি। বলেই নিহাল মেরিনের দিকে তাকালো, আর তাকেই ধমকে গেল। চোখে পানি এসে পড়লো মেরিনকে দেখে, কারণ মেরিন যে শাড়িটা পরেছে সেটা নিহালের মায়ের। কি হলো, উঠে আসো। নিহাল উঠে এলো। কি দেখছো, লাগছে না আমাকে তোমার মেয়ের মতো? নিহাল জবাব না দিয়ে চলে যেতে নিল। আজকে কি খাবে বলো তাড়াতাড়ি। তুমি তো জানোই মাঝে মাঝে রান্না করতে আমার দারুণ লাগে। এখন বলো কি খাবে। কিচ্ছু না। বলবে না? ওকে। চিট পিঠা দিয়ে হাঁসের মাংস, সাথে রুটি আর পিঠা। মেরিন একগাল হেসে বলল, আর মিষ্টিতে? বুটের হালুয়া। ইয়েস স্যার। বলেই মেরিন রান্নাঘরে চলে গেল। নিহাল মেরিনের যাওয়ার দিকে তাকিয়ে রইল। গাঢ় করে আলতা দেয়া মেরিনের পায়ে, সাথে নূপুরও আছে। কি মেরিনের মায়ে পড়ে গেলেন না? কারণ ও তোমার মা বলে, অ্যাকচুয়ালি তোমার মার থেকে সুন্দর। হ্যাঁ মানে না, তুমি ওকে মায়ের শাড়ি দিলে কেন? সত্যি মায়ের মতো লাগছে। দুপুরে সবাই কবজি ডুবিয়ে খেলো। বিকালে নীর হল রুমে বসে টিভি দেখছে। তখন ওর বন্ধুরা এলো। আরে গাইস, তোরা কতদিন পর? তোর কি খবর? আরে বিন্দাসই হবে, অমন হট একটা বউ থাকলে আর কি লাগে জীবনে। নীরের রাগ লাগলো, কন্ট্রোল করলো। আয় বস। সবাই বসলো। কি রে, তোর সুপার হট বউটা কোথায় রে? থামবি তোরা? কেন থামবো রে? ওই মাম্মা, বলো তোমার বউটা কই? তোরা এতদিন পর আমার সাথে দেখা করতে এসেছিস নাকি আমার বউকে দেখতে এসেছিস? তোর বউকে দেখতে, জলজান্ত পরীটাকে দেখতে। সেই বিয়ের দিন দেখেছিলাম, একটু ডাক দে না রে। এটা কি বউয়ের উপর রেগে বললি না আমাদের উপর রেগে? আরে বউয়ের উপর রাখবে কেন? এত সুন্দরী বউয়ের উপর কি আর রাগ করা যায়? মাম্মা ভুলে যেও না যে নীরাকে নীরুবাবু মন থেকে ভালোবাসে, যাকে বলে ট্রু লাভ। এই তোরা চুপ করবি নাকি আমি চলে যাব? তুই চলে যা। ওকে। ইমান চলে যেতে নিল।
নীর ইমানকে যেতে দিল না, জোর করে বসিয়ে দিল। তখনই মেরিন মোবাইলে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে নামছে। ও নীরের বন্ধুদেরকে খেয়াল করেনি। নীর মনে মনে বলে, এর এখনই আসার ছিল। ইমান ছাড়া সবগুলো চোখ ফাটিয়ে মেরিনকে দেখছে। মেরিন ওদেরকে দেখে ফোনটা কেটে ওদের সামনে গেল। হ্যালো ভাইয়ারা। হাই আপনি। হ্যাঁ, সবগুলোর তাকানো দেখে মেরিনের ইচ্ছা করছে ওদের চোখ তুলে নিতে। তুমি অমায়িক সুন্দর। থ্যাংক ইউ ভাইয়া, আপনারা বসুন, আমি আপনাদের নাস্তার ব্যবস্থা করছি। বলেই মেরিন রান্নাঘরে গেল। গিয়ে জনকে ফোন করলো। হ্যালো জন, নীরের বন্ধুদের চিনো তো? জি ম্যাম, এখন আপনাদের বাসায়। আমাদের বাসা থেকে বেরিয়ে যেতে ইমন ভাইয়া ছাড়া বাকিদের এমন অবস্থা করবে যেন 6 মাসের আগে হাসপাতালের বেডে থাকে। বলেই মেরিন ফোন রেখে দিল। ওদিকে, কি ফিগার রে। রে। ভুলে যাস না, ও নীরের বিয়ে করা বউ। চুপ থাকতো। নীরুকে বউ বলে মানে না। মানলে যে নীর কোনো মেয়ের অপমান সহ্য করে না তার সামনে তার বউয়ের নামে এমন কথা বললে আমরা এখনো জিন্দা থাকতাম নাকি? তাইলে আবার ওই তোর বউকে তালাক দিলে আমি বিয়ে করব। নীর কিছু বলতে নেবে তখনই মেরিন হাজির সবাইকে চা নাস্তা পরিবেশন করতে। তখন হুট করে ওর শাড়ির পেছনের পিনটা খুলে গেল, যার জন্য ওর পিঠ আর কোমর দেখা যেতে লাগলো। আর বাঙালিভাবে শাড়ি পরলে কোমর আর পিঠ দেখা যায়। মেরিন খেয়াল করলো না। নীরের তো দেখে মেজাজ খারাপ হয়ে গেল। মেরিন ওর দিকে তাকাচ্ছেও না যে বলবে। নীর উঠে মেরিনের কাছে যেতে লাগলো, কিন্তু মেরিন তখন আকাশকে চা দিয়ে ওকে জাস্ট ক্রস করে রাব্বিকে চা দিচ্ছিল। তখন অসভ্য আকাশ মেরিনের খোলা কোমরে হাত দিল। মেরিন ঘুরে থাপ্পড় দেবে তার আগেই নীর এসে আকাশকে বেধড়ক পেটানো শুরু করলো। ইমান ছাড়া বাকি বন্ধুরা এসে আটকালো। তুই ওই মেয়েটার জন্য তোর 17 বছরের বন্ধু গায়ে হাত উঠালি? কে হয় ও তোর? বল, কে হয় ওই বাজে মেয়েটা তোর? ওকে সম্মান দিয়ে কথা বল, ও আমার বউ। এটা শুনে মেরিন অবাক হয়ে নীরের দিকে ঘুরল। বউ? এই মেয়ে কারুর ঘরের বউ হওয়ার যোগ্য না। এই মেয়ে তো। আর বলতে পারলো না। নীর রাব্বিকেও পেটাতে লাগলো। নীর সবগুলোকে পেটাতে লাগলো। ইমান দর্শক হয়ে দেখছে। আর মেরিন, ওর সময় তো তখনই থেমে গেছে যখন নীর বলেছে ও আমার বউ। মারামারির শব্দ পেয়ে নিহাল নীলিমা ছুটে এলো। ততক্ষণে নীর সব কটাকে সাবান ছাড়াই ধুলাই করে ফেলেছে। বহু কষ্টে নিহাল নীরকে থামালো। মারাত্মকভাবে আহত বন্ধুরা চলে যাবার আগে বলে গেল, আজ থেকে তোর দুশ্মনদের নামের তালিকায় আমাদের নাম যোগ করে নিস। ওরা যেতেই নীর মেরিনকে কাঁধে করে রুমে নিয়ে গেল। কি হলো? তোমার বাজিতে হারার প্রথম ধাপ। মানে ঘৃণার মেরিন ভালোবাসার মেরিন হয়ে ওঠার সূচনা। নীর মেরিনকে রুমে নিয়ে দাঁড় করিয়ে এক টানে শাড়িটা খুলে ফেললো। এরপর আগুন দিয়ে শাড়িটা পুড়িয়ে ফেললো। নিজের শরীর দেখানোর খুব শখ থাকলে আমাকে তালাক দিয়ে কোনো পতিতালয় গিয়ে দেখাবা। তোমার সবটাতে কেবল আমার অধিকার, বুঝছো? আর যদি কখনো শাড়ি পরতে দেখেছি তো এই শাড়ির জায়গায় তোমারই পরিয়ে ফেলে তারপর নিজেও শেষ করে দেব। মাইন্ডেড। বলেই নীর গাড়ি থেকে বের হয়ে গেল। আজকে নীরের কথায় মেরিনের চোখে পানি চলে এলো। না, কষ্টের না, আনন্দের, মহা আনন্দের। নীর ওকে বউ বলে মেনেছে। ওর জন্য নিজের 17 বছরের বন্ধুদের মেরেছে। এর থেকে সুখের মেরিনের জন্য কিছুই নেই। মেরিনের সুখের আজকে কোনো সীমা নেই। খুশিতে ভাষা হারিয়ে ফেলেছে, স্থির হয়ে গেছে। রাত 11টা। নীর ফিরে এলো। দেখতে পেল মেরিন এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে যেভাবে ওকে রেখে গিয়েছিল। নীর অবাক হয়ে গেল। ধীর পায়ে মেরিনের কাছে গেল। ব্যাস, নীরের এই ডাক দেওয়ার দেরি আছে। নীরের বুকে ঝাঁপিয়ে পড়ে দেরি নেই। মেরিন নীরকে জোরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো করে হাওমাও করে কাঁদতে লাগলো। নীর অবাক হয়ে গেল। নীরও মেরিনকে নিজের সাথে মিশিয়ে নিল। কাঁদতে কাঁদতে মেরিন নীরের বুকেই অজ্ঞান হয়ে গেল। নীর মেরিনকে খাটে শুইয়ে দিল। এরপর নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঘুম পাড়ালো। পরদিন সকালে আকাশ, সূর্য, রাব্বি তিনজনের নাজেহাল অবস্থা। তিনজনকে ফুটন্ত গরম পানির 2 ফুট উপরে উল্টা ঝুলিয়ে রাখা হয়েছে। তিনজন ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও বলছে। চুপ! তোদের সাহস কি করে হয় আমার নীরকে হুমকি দেওয়ার? ভুল হয়ে গেছে। বল ভুল? তোদের আমি এমন হাল করব যে তোরা আর কখনো নিজের পায়ে চলতে পারবি না। কিছুদিন পর নীর এখনো মেরিনের পাগলামো ভালোবাসা এনজয় করে।
একা বসে থাকলে অজান্তেই মেরিনের কথা ভেবে হাসে। ভালোই চলছে ওদের জীবন। একদিন নীর মেরিনদের ক্লাস নিচ্ছে, মেরিনও মনোযোগ দিয়ে ক্লাস করছে। তখন একটা SMS পেয়ে মেরিন 1 সেকেন্ডও দেরি না করে বেরিয়ে গেল। নীর কত ডাকলেও তবুও দাঁড়ালো না। হাসপাতালে কণিকার 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। কেউ যদি ওকে একটা কিডনি দেয় তবেই সে বাঁচতে পারবে, কিন্তু আফসোস কোথাও ও পজিটিভ রক্তের গ্রুপধারী ব্যক্তির কিডনি পাওয়া যাচ্ছে না। কবিরের মাথা নষ্ট। ডক্টর রনি কেবিনে বসে ভাবছেন, তখনই ঝড়ের বেগে মেরিন রুমে ঢুকলো। আরে মেরিন, তুমি? ডাক্তার, আমার আম্মুকে বাঁচান। শান্ত হও, আমরা চেষ্টা করছি, কিন্তু কিডনি কোথায় পাবো? কে দিবে কিডনি? আমি দিব কিডনি। হ্যাঁ, আমি দিব কিডনি। তুমি দিবে কিডনি? হ্যাঁ, আমার আম্মু, তাই আমি দিব কিডনি। অসম্ভব, তা কোনো দিনই হয় না। কেন হয় না ডক্টর? আমি তার মেয়ে, ব্লাড গ্রুপ 1, তাহলে কেন অসম্ভব? কারণ এই সার্জারি করলে ওনার বাঁচার সম্ভাবনা 100% থাকলেও তোমার বাঁচার সম্ভাবনা 0%। কারণ তোমার বিপি একদমই লো, সেই সাথে রক্ত স্বল্পতা। আর একটা MBBS স্টুডেন্ট হয়ে তুমি জানো যে কারোর সার্জারি করতে হলে তার প্রেশার নর্মাল করে নিতে হয়। তোমার বিপি তো কখনোই নর্মাল হয় না। আর তোমার ইমিউন সিস্টেমও একদম দুর্বল। একজনকে বাঁচাতে গিয়ে আমি অন্যজনকে মারতে পারি না। আমি মরলে মরবো, কিন্তু আমার আম্মুকে বাঁচাও। না, আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে তুমি কাকে বাঁচাতে চাইছো। না রনিদা, আমি ভুলিনি। আমি জানি আমি আমার মাকে বাঁচাতে চাইছি। আমি জানি না কোনো সন্তান মা বাবার সকল ভুল মাপ করতে পারে কি না। আমি কেবল এটা জানি যে মা বাবাই হয়, ভালো মন্দ হয় না। তুমি এ কথা বলছো? কারণ আম্মুর কিছু হয়ে গেলে আমি কেবল আমার আম্মুকেই না, আমার বাবাকেও হারাবো। কারণ আমার বাবা আম্মুকে অসম্ভব ভালোবাসে। হ্যাঁ, তাদের হয়তো মা বাবা ডাকি না, কিন্তু তাই বলে কি তারা আমার মা বাবা না? তাদেরকে নাই বা মা বাবা ডাকতে পারলাম, তাদেরকে চোখে তো দেখতে পারবো। প্লিজ বাঁচান। আম সরি। যদি আপনি না করেন তবে কাউকে না কাউকে দিয়ে তো আমি এই সার্জারি অবশ্যই করাবো। আমার আম্মুর তো কিছু হতে দিব না, কিন্তু তখন আপনার কি হবে? আমি আপনাকে ধ্বংস করে দিব। রনি জানে মেরিন যেটা বলে সেটাই করে। বেশ, আমি করব। থ্যাংক ইউ। আরেকটা কাজ করবে। কি? বাবাকে বলবে যে কিডনি একটা মৃত ব্যক্তির। হোয়াট? কারণ আমার কিডনি জানলে আম্মু কখনোই রাজি হবে না। আর তাছাড়াও আমি তাদের কাছে মৃত। রনি মেরিনের পা ধরে সালাম করতে গেলে মেরিন সরে গেল। এ কি করছো রনিদা? কোনো সন্তান যে তার মা বাবাকে এতটা ভালোবাসতে পারে সেটা তোমাকে না দেখলে জানতাম না। তোমার মতো সন্তান পাওয়া ভাগ্যের বিষয়। আল্লাহ যদি সহায় থাকে তবে আমি কণিকা আন্টি আর তোমাকে দুজনকে ওটির থেকে বাঁচিয়ে ফেরানোর চেষ্টা করব, ইনশাল্লাহ। সার্জারি শুরু হলো। রনি মেরিনের বলে দেওয়া কথাগুলোই বলল। কেউ জানে না সত্যটা কি, একজন ছাড়া, আর সে হলো দাদু ভাই। হ্যাঁ, মেরিন কবির কণিকাকে অনেক ভালোবাসে। কণিকা কবির মেরিনকে যতটা ঘৃণা করে, মেরিন তার থেকে 1000 গুণ বেশি ওদের ভালোবাসে। মেরিন কখনোই ওদের ঘৃণা করেনি, নিজের সুস্থতার আগে ওদের কথা ভেবেছে। 4 জন বডিগার্ড ঠিক করেছে, যারা কবির কণিকার চোখের আড়ালে ওদের সাথে ছায়ার মতো ডেকে থাকে, নিরাপত্তা দেয়, যেন 2টা মাছিও ওদের ক্ষতি করতে না পারে। শুধু তাই নয়, কবির কণিকার কথা ভেবে মেরিন নীরাকে জানে মারেনি। নীরার জঘন্য কাজের জন্য মেরিন নীরাকে জানে মারতে গিয়ে দেখে যে নীরার সাধারণ একটা অ্যাক্সিডেন্টে কবির কণিকার জান যায়। যদি নীরাকে মেরিন মেরে ফেলে তবে যে ওদেরকে বাঁচানো যাবে না, সেটা মেরিন ঠিকই বুঝেছিল। তাই এত পাওয়ার থাকতেও মেরিন নীরার কোনো ক্ষতি করেনি, কারণ মেরিন কবির কণিকাকে কোনোভাবেই হারাতে পারবে না। কিন্তু যখন নীরের কথা এলো তখন কেন যেন নীরাকে অপারেশন চলছে। নীর খবর পেয়ে ছুটে এসেছে, ওর মা বাবাও। নীর খবরটা পেয়ে মনে করেছিল মেরিন হয়তো কণিকাকে দেখতে এসেছে, কিন্তু হাসপাতালে এসেও মেরিনকে দেখতে না পেয়ে হতাশ হলো। অপারেশন শেষ হলো, কণিকা আশঙ্ক মুক্ত, কিন্তু ভেন্টিলেশনে রাখা হয়েছে তাকে। দাদুভাইয়ের ভীষণ চিন্তা হচ্ছে, তবুও কাউকে কিচ্ছু বলতে পারছে না। এদিকে নীরেরও যেন কেমন একটা ফিল হচ্ছে। তবে আল্লাহর রহমত ও ডাক্তারের পারদর্শিতার জন্য মেরিন সুস্থ হলো। 10 দিন পর নীরের চোখে ঘুম নেই। কোথায় গেল মেরিন? খোঁজ নেওয়ার চেষ্টা করেছে,
যদিও জন নিজেই ফোন করে বলেছে যে মেরিন কোনো একটা কাজে ঢাকার বাইরে গেছে, কিন্তু তবুও কেন যেন ওর মন মানছে না। খুব চিন্তা হচ্ছে, কিন্তু কেন? আজকে 10 দিন পর মেরিন ফিরল। নীর বারান্দায় দাঁড়িয়েছিল। মেরিনকে গাড়ি থেকে নামতে দেখে দৌড়ে নিচে গেল। মেরিন ভেতরে ঢুকতেই জড়িয়ে ধরে বলল, তুমি ঠিক আছে তো? হুম। বলেই নিজেকে ছাড়িয়ে নিল। কি রে মামুনি, কোথায় গিয়েছিলি? একটা কাজে। বলেই মেরিন রুমে গেল। নীরও গেল। তুমি কোথায় গিয়েছিলে? বলো, কোথায় গিয়েছিলে? কিছু জিজ্ঞেস করেছে, জবাব দাও। মেরিন কখনো কাউকে কোনো জবাব দেয় না, দিতে বাধ্য নয়। 1000 বার বাধ্য, কারণ আমি কেউ নই, আমি তোমার স্বামী। স্বামী? বলেই মেরিন ওয়াশরুমে চলে গেল। আই এম সরি নীর, কিন্তু আমি আপনাকে বলতে পারবো না, কারণ দুর্বল মেরিনকে আমি আপনার সামনেও তুলে ধরতে পারবো না। মেরিন ওয়াশরুম থেকে বেরিয়ে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ল। নীর অনেক অবাক হলো। মেরিনের চোখে মুখে অসুস্থতার ছাপ। কিছু তো একটা হয়েছে। 3 দিন পর মেরিন নিজের গানটা পরিষ্কার করেছে। এই 3 দিন মেরিন ক্লাস করতেও যায়নি। নীর মেরিনের হাত ধরে বলল, মেরিন, হুম। সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? আগেই বলেছি যে মেরিন কাউকে জবাব দিতে বাধ্য না। মেরিন কাউকেই কখনো কারো কাছে জবাবদিহি করে না। আমার কাছেও না। কারো কাছে না। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? নিজের জীবনের থেকেও বেশি। একদম মিথ্যা। আমি তোমার জন্য কেবল নেশা, তোমার জেদ, নীরাকে কষ্ট দেওয়ার বাহানা। যেটা আপনি মনে করেন। তবে ছেড়ে দাও আমাকে। এই জীবনে সম্ভব না। এমনকি যদি আবার কখনো জন্ম হয়, তখনও ছাড়তে পারবো না। তাহলে বলছো না কেন যে কোথায় ছিলে? বলতে বাধ্য নই তাই। নীর মনে মনে বলল, জানতে আমাকে হবে যে কোথায় গিয়েছিলে তুমি। কেন যেন আমার ভয় হচ্ছে, মনে হচ্ছে খুব এহেম জিনিস তুমি লুকাচ্ছ। কার সাথে ছিলে তুমি? মানে স্পষ্ট, কার সাথে ছিলে? কোন ছেলের সাথে? নীর, আপনি জানেন আপনি কি বলছেন, কাকে বলছেন? জানি, আমি তোমাকে বলছি। আপনার কি মনে হয় আমি কোনো ছেলের সাথে? না মনে হওয়ার কোনো কারণ নেই, তোমার মতো মেয়ে সবই পারে। সরি মেরিন, কিন্তু আমাকে জানতে হবে যে তুমি কোথায় ছিলে, তাই এটা ছাড়া আমার কোনো পথ নেই। কি বললেন আপনি? আমার মতো মেয়ে সব পারে? ভালো। কি ভালো? হ্যাঁ, কি ভালো? তোমার উপরে কি আমার কোনো অধিকার নেই? অধিকারের কথা কেন আসবে নীর? মেরিন তো পুরোটাই নীরের। ও রিয়েলি? মেরিন কখনোই নীরের না। নীর কেবল মেরিনের খেলার পুতুল, যা দিয়ে খেলতে মন চাইছে তাই খেলছে। যেদিন মন ভরে যাবে সেদিন ছুঁড়ে ফেলে দেবে। না নীর, এমন করে বলবেন না। আপনি আমার সব নীর, আপনি আমার জীবন। আপনি চাইলে আমি জীবনও দিতে পারি। জীবন? সে তো অনেক বড় কিছু। শুধু একটা ছোট্ট জবাব চেয়েছি, তাই দিচ্ছ না। আর তো জীবন। সত্যিটাকে জানো, তুমি আমাকে বলেছিলে না যে আমি নীরাকে কখনো ভালোবাসিনি? আজকে আমি তোমাকে বলছি যে তুমি মেরিন কখনো আমাকে ভালোবাসোনি। তুমি কাউকেই কখনো ভালোবাসতে পারো না। ভুল নীর, আমি আপনাকে ভালোবাসি। মানি না, বিশ্বাস করি না। ভালোবাসলে তুমি? আপনি বিশ্বাস করুন নীর, একটা বার বিশ্বাস করুন। বললাম তো, আপনি চাইলে আমি জীবনটাও দিয়ে দিতে পারি, 2টা জিনিস ছাড়া। 1, এই জবাব, আর 2, আপনাকে ডিভোর্স। জানা হয়ে গেছে, জীবন দিয়ে দেব। আপনার মনে হয় না আমি আপনার জন্য জীবনও দিতে পারি? আমার মনে হয় না যে তুমি আমাকে ভালোবাসো। আমি আমার প্রমাণ পেয়ে গেছি। ও আচ্ছা, আমি যদি আমার জান দিয়ে দিই আপনাকে উৎসর্গ করে, তবে মানবেন তো যে আমি আপনাকে ভালোবাসি? আমার ভালোবাসার প্রমাণ হিসেবে কি আপনি আমার জীবন চান? নীর কিছুই বলছে না। নীরবতা সম্মতির লক্ষণ। তুমি ভালোবাসা মানেই বলছো না। তোমার কি জীবন দেবে? জীবন তো দেওয়া দরকার আমার, কারণ তোমার মতো কারো কাছে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। বলেই নীর রুম থেকে বের হলো। ঘুরতে গুলির আওয়াজ শুনতে পেল সে। নীর পেছনে ঘুরল। ঘুরেই মেরিন বলে চিৎকার করে দৌড়ে মেরিনের কাছে গেল। এটা কি করলে তুমি? গুলির শব্দ শুনে নিহাল ও নীলিমাও ছুটে এলো। আপনি আমার কাছ থেকে মুক্তি চেয়েছিলেন। আমি বাঁচলে সেটা কখনই সম্ভব না। তাই এখন আর কখনো আপনাকে জ্বালাবে না মেরিন। আপনার সুখের চিতা জ্বালাবে না মেরিন। চলে যাচ্ছে,
আপনার ঘৃণার মেরিন। আর কেউ বলবে না যে ভালোবাসতে জানে না মেরিন। আমি প্রমাণ করে দিয়েছি যে আপনি চাইলে আমি সব করতে পারি। আমি জানি আমার স্থান নরকেই হবে, কিন্তু হাজার জান্নাত ত্যাগ করে আপনার বুকে মরে যাওয়ার সুখ আমার কাছে অনেক দামি। নীর কোলে করে মেরিনকে হাসপাতালে নিয়ে গেল। ওটিতে ঢোকানো হলো। তুমি কেন বুঝলো না মেরিন যে আমার উদ্দেশ্যটা কি ছিল? কেন আমি তোমাকে বুঝতে পারি না? তখন ডাক্তার বেরিয়ে এলো। পেশেন্টের গুলি কিভাবে লাগলো বলুন? আমার মেরিনকে বাঁচান ডাক্তার। বাঁচাবো? লজ্জা করছে না এটা বলতে? কি হন আপনি রোগীর? স্বামী? কেমন স্বামী আপনি যে স্ত্রীর 12 থেকে 15 দিন হলো কিডনির অপারেশন হয়েছে, নিজের কিডনি দান করেছে, তাকে কিভাবে গুলি খেতে দিলেন বলুন? হোয়াট? কিডনি? এ স্যার, মির্জা স্যার ডাকছেন। ডাক্তার চলে গেল। নীর অঙ্ক মেলাতে লাগলো। তার মানে ওর সন্দেহ ঠিক যে কণিকারে মেরিনই কিডনি দিয়েছে। মেরিন ঘৃণার মেরিন নয়। নীর কিডনি? হ্যাঁ বাবা, কণিকা খানকে মেরিনে কিডনি দিয়েছে। ওদিকে খান বাড়িতে নীরা কুমিরের মতো কাঁদতে কাঁদতে খালামণি করতে করতে খান বাড়িতে ঢুকলো। খালামণি, তুমি ঠিক আছো তো? কেন তোমার সাথে এমনটা হলো? তোমার বদলে আমার সাথে এমনটা কেন হলো না? এই মেয়ে, তুমি এই বাড়িতে কেন? আমার খালামণির এই অবস্থা আমি দেখতে আসবো না? আজকে এখানে আসার অপরাধে যদি মেরিন আমাকে মেরেও ফেলে তবুও আমি শান্তি পাবো, কারণ মরে যাওয়ার আগে আমার খালামণিকে দেখতে তো পেলাম। তুমি তোমার নাটক দিয়ে এদের বোকা বানাতে পারো, কিন্তু আমাকে না। কিছু মনে করো না বাবা, কিন্তু এটা বলবে কি এখানে নীরামা কি নাটকটা করেছে? সবটাই। কারণ এতই যখন ভালোবাসে তোমায়, তখন 15 দিন আগে এলো না কেন? যদি কিডনি দিতে হয় সে ভয়ে? ওর এখন ঘর আছে, সংসার আছে, হয়তো ব্যস্ত ছিল। মোটেও না, ওর কোনো কাজই ছিল না। তুমি তো নীরার পিছে লেগেই থাকো। আচ্ছা, তোমার কথাই মানলাম, কিন্তু তোমার গুণধর নাতনি, সে হাসপাতালে তো দূরের কথা, বাসায়ও এলো না। ওর তো নিজের মা, তবে ও কেন এলো না বলো? এর জবাব তোমার কাছে নেই বাবা। আমার মনে হয় যে ও আমাদের মেয়েই না, হয়তো হাসপাতালে বদলে গিয়েছিল, কারণ ওর মতো বিষধর সাপ আর বলতে পারলো না। দাদুভাই ঠাস করে একটা থাপ্পড় মারলো। তুই একটা বিষধর সাপ, ইবলিশের উপাসক। তা না হলে কি নিজের সন্তানের সম্পর্কে কেউ এমনটা বলতে পারে? ত্যায্য করবো আমি তোকে, তবে তোর সব জবাব দিয়ে। সব বলবো আজকে তোকে। এই যে বৌমা, তুমি যে আজকে বেঁচে আছো কেন জানো? এই বিষধর সাপটার জন্য। কারণ সেই বিষধর সাপটাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে নিজের একটা কিডনি দিয়েছে। কণিকা বসা থেকে উঠে দাঁড়ালো। নিজের জীবন ঝুঁকিতে নিয়ে কথাটা কেন বললাম জানো? না, তোমরা সেটা জানবে কিভাবে? তোমরা তো সেই নিকৃষ্ট প্রাণী যারা সন্তান জন্ম দেওয়ার পরই সন্তানকে একা ফেলে অন্যত্র চলে যায়। ওর বিপি একদম লো, তার সাথে রক্ত স্বল্পতা তো আছেই। নিজের জীবনের তোয়াক্কা না করে সেই বিষধর সাপটা নিজের জীবন বাজি রেখে কিডনি দিয়ে কণিকাকে বাঁচিয়েছে। শুধু তাই নয়, কবির, তোর মনে আছে যে তোকে একবার একটা সন্ত্রাস অপহরণ করেছিল, আর একটা অচেনা ব্যক্তি তোকে উদ্ধার করেছিল, এমনকি তোকে বাঁচাতে গিয়ে সে হাতে গুলিও খেয়েছিল। সে অচেনা ব্যক্তি এই বিষধর সাপটাই ছিল। ওর বাম হাতে আজও সেই ক্ষতটা আছে। শুধু তাই না, যেন তোদের গায়ে একটা আঁচড়ও না লাগে, তাই জন্য তোদের আড়ালে তোদের জন্যই বডিগার্ড ঠিক করে রেখেছিল। কবির কণিকা অবাক, চোখ দিয়ে পানি ঝরছে। তোরা যেই বিষধর সাপকে প্রতিনিয়ত অভিশাপ দিতি, সেই বিষধর সাপ তোদের জন্য প্রতিনিয়ত দোয়া করেছে। তোদের অভিশাপ আশীর্বাদ বলে মেনে নিত, নিজের ভালোবাসা প্রকাশ করতো না। তোদের ভালোবাসা না পেয়ে কত রাজ্যে মেয়েটা নির্ঘুম কাটিয়েছে তা কেবল আমি জানি। কেঁদে কেঁদে ওর চোখে পাথর হয়ে গেছে। চাতক পাখির মতো তোদের ভালোবাসার আশা করতো, কিন্তু তোরা, ও বেঁচে আছে না মরে গেছে তারও খবর নিতি না। যে সন্তান তার মা বাবাকে দেবতার মতো পূজা করেছে, সে মা বাবা তাকে বিষধর সাপ বলে অখ্যায়িত করেছে। কি নিদারুণ বরদান! বিষধর সাপটা জানতো না যে সে যাদের দেবতা ভেবেছে তারা তো নিম্ন স্তরের প্রাণী হবারও যোগ্যতা রাখে না, এমনকি পাথরের মূর্তির থেকেও নিষ্প্রাণ। যে বিষধর সাপ তার মা বাবাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, তার মা বাবাই তাকে ভালোবাসার না ঘৃণার সন্তান, ঘৃণার মেরিন বানিয়ে দিয়েছে। তো আরও কিছু শুনবি তোরা? চল আরও কিছু শোনাই তোদের, শোন তো।
দাদুভাই আরও কিছু বলতে নেবে তখন জন দৌড়ে এলো। স্যার, কি হয়েছে জন? তোমাকে এমন লাগছে কেন? কি হয়েছে? স্যার মেরিন ম্যাম। কি কি হয়েছে দিদি ভাইয়ের? ম্যামের গুলি লাগছে। 1 মাস পর মেরিন 1 মাস ধরে কোমায় আছে। নীর এই 1 মাসে মেরিনকে ছেড়ে একবারের জন্য বাড়িতে যায়নি। এই হাসপাতালকে বাড়ি ভেবে আর মেরিনের কেবিনকে রুম ভেবে এখানেই পড়ে আছে। দেখলাম মেরিনের হাত নড়ছে, বুঝতে পারলো যে মেরিন কোমা থেকে বেরিয়ে এসেছে। নীর খুশিতে আত্মহারা হয়ে সবাইকে ডাক দিল। মেরিনের সুবিধার জন্যই ওকে ওই মুহূর্তেই আবারও ঘুমের ইঞ্জেকশন দেওয়া হলো। 4 ঘন্টা পর মেরিন দাদুভাই বলে চিৎকার করে জেগে উঠে বসলো আর দেখলো যে ওর সামনে সবাই বসে আছে, এমনকি কবির কণিকাও। ওর হাত নীরের হাতের মুঠোয়। মেরিন অবাক হলো, তবুও মেরিন অস্থির হয়ে জিজ্ঞেস করলো, আমার দাদুভাইটা কোথায়? মেরিন, এখন তোমার কেমন লাগছে? খারাপ টারাপ লাগছে না তো? আরে রাখুন ভালো খারাপ, আগে বলুন আমার দাদুভাই কোথায়? মামনি, তুমি কেবল কোমা থেকে ভালো হলে তোমার একটু রিল্যাক্স থাকার দরকার। ও মামনি, আগে বলো না আমার দাদুভাই কোথায়? কি হলো বলো বলো, দাদুভাই কোথায়? মা, ইউ ডোন্ট টাচ। নীর, বলুন না দাদুভাই কোথায়? তোমরা কেউ কিছু বলছো না কেন? জন 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 কোথায় পড়েছে? জন দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছে। জন জন যদি আমাকে উঠে তোমার কাছে যেতে হয় তবে আই সোয়ার। জন জন চোখের পানি মুছে ভেতরে ঢুকলো। কোথায় মরেছিলি? দাদুভাই কোথায়? কি হলো বলো। জন, বলছো না কেন দাদুভাই কোথায়? জন, যদি খুন না হতে চাও আমার হাতে বলো দাদুভাই কোথায়। আমি কিন্তু প্রলয় শুরু করব। জন, ভালো মতো বলো কোথায় দাদুভাই? স্যার আর নেই ম্যাম, তিনি মারা গেছেন। জন যখন এসে বলল যে মেরিনের গুলি লেগেছে, তখন ওই মুহূর্তেই দাদুভাইয়ের হার্ট অ্যাটাক হয়েছে। কারণ সে মেয়ের 15 দিন আগে মেজর অপারেশন হয়েছে, যে মেয়ের গুলি লাগা মানে মৃত্যু। তাই দাদুভাই এই খবরটা নিতে পারেনি, তখনই মারা যায়। কথাটা শুনেই মেরিন জনকে ঠাস করে একটা থাপ্পড় মারল। তোমার সাহস হয় কিভাবে এসব ফালতু কথা বলার? বলো, সাহস খুব বেড়ে গেছে না? মেরিন, আরে দেখুন না নীর, পাগল জন কি বলছে? আমার দাদুভাই মারা গেছে। পাগল নাকি? এই তুমি সরো তো, সরো। তুমি এখন আমার চোখের সামনে থাকলে নির্ঘাত আমি তোমাকে জানে মেরে দেবো। সরো তো, সরো সরো সরো। আই নীর, ওকে সরতে বলো তো, আমার ওকে সহ্য হচ্ছে না। আই জন, তুই যা যা। কবির মেরিনের মাথায় হাত দিতেই মেরিন বলল, হে ডোন্ট টাচ মি। নীর, এই মিস্টার অ্যান্ড মিসেস খান এখানে কেন? চলে যেতে বলুন তো। জন, এদের গলা ধাক্কা দিয়ে বের করো তো, এদের দেখলে আমার ঘৃণা হয়। জন মাথা নিচু করে কেঁদেই যাচ্ছে। হাজব তো। এই, তুমি কি আজকে বাসা থেকে ঠিক করে এসেছো যে আমার হাতে মরবে? একটা কথাও শুনছো না, আবার পাগলের প্রলাপ বলছো। মেরিন, তুমি আগে শান্ত হও, শান্ত হও। কিসে শান্ত হব? এই জন এত খাটিয়ে কথা বললো আর আমি শান্ত থাকবো? বেবুনিয়াত কথা বলে, মিথ্যা কথা বলে। মিথ্যা নয় মেরিন, সত্যি দাদু ভাইয়ের নেই। কথাটা বলতেই মেরিন নীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নীর, একদম ফালতু কথা বলবেন না। মেরিন, অ্যাকসেপ্ট দিস, দাদু ভাইয়ের নেই, মারা গেছেন। অসম্ভব, কোনো দিনও না, কোনো দিনও না। বলেই পাগলের মতো হাত থেকে ক্যানোলা খুলে পাগলের মতো দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেল। কেউ থামাতে পারল না। একটা ট্যাক্সি করে খানবাড়ির পারিবারিক কবরস্থানে গেল। বাকিরাও গেল। গিয়ে দেখলো দিদার কবরের পাশে একটা নতুন কবর, নেম প্লেটে শাহজাহান খান লেখা। এরপর মেরিন পাগলের মতো হাসতে লাগলো। স্বার্থপর 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 স্বার্থপর, সবাই স্বার্থপর। তুমিও স্বার্থপর, কারণ তুমিও তো কবির খানের বাবা, তাই তুমিও স্বার্থপর। কথা বলবো না আরি। খুব চালাক না? ভালো মতোই জানো যে তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো না। আর ঠিকই ভাবছো। বলেই মেরিন দাদুভাইয়ের কবরের ওপর সমান্তরালভাবে শুয়ে পড়ল। মেরিন, ওঠো। কি চাই? ওঠো, কবরের ওপর শুয়ে থাকলে দাদু ভাইয়ের আত্মা যে কষ্ট পাবে। শাট আপ, আমাকে ঘুমাতে দিন, আমার ঘুম পাচ্ছে।
নীর মেরিনকে টেনে তুলল। হাজব তো। মেরিন, বাস্তবটা মেনে নাও। সত্যি এটাই যে দাদু ভাই আর আমাদের মাঝে নেই, মারা গেছেন তিনি। নীর মেরিনকে ঝাঁকিয়ে কথাটা বলল। কথাটা শুনে মেরিন স্তব্ধ হয়ে গেল, চোখ দুটো স্থির হয়ে গেল। দেখো, কেউ চিরদিন বেঁচে থাকে না, আমার দাদু ভাই দিদাও চলে গেছে। নীর কি বলছে মেরিন কিছুই শুনছে না। মেরিন আস্তে করে নিজের কাঁধ থেকে নীরের হাতটা সরিয়ে সোজা সামনে হেঁটে গেল। 2.5 মাস পর। এই 2.5 মাসে মেরিন নিজের রুম থেকেই বের হয়নি, কারোর সাথে কোনো কথাই বলেনি, কাঁদেও নি, হাসেও নি। জীবন তো লাশ হয়ে গেছে। নীর খাইয়ে দিলে খায়, তেমনভাবে ঘুম আসে না। পলকেই যেন ফেলতে ভুলে গেছে মেরিন। নীর এখন কেবল সেই রাগী ভয়ঙ্করী মেরিনকে মিস করে, যে অপলক ওর দিকে তাকিয়ে থাকতো। রোজ রাতে জোর করে ওর বুকে মাথা রেখে ঘুমানো, সকালবেলা গুড মর্নিং কিস, যখন তখন ওর কোলে বসা, ওর প্লেট থেকে খাবার খাওয়া, সবটা যা এখন শুধু নীরের কল্পনায়। রুমা, নীরকে নিচে আসতে বলো তো। রুমে গিয়ে নীরকে ডাক দিল। রুমার ডাকে মেরিন কল্পনা থেকে বেরিয়ে এলো। নীর নিচে গিয়ে দেখলো যে নিহাল, নীলিমা, কবির, কণিকা, নীরা বসে আছে। নীর কবির কণিকাকে বলল, মিস্টার মিসেস খান, আপনারা এখানে? নীর, এনারা তোমার শ্বশুর শাশুড়ি হয়, মেরিনের মা বাবা। মেরিনের মা বাবা? লাইক রিয়েলি? কোন দিক দিয়ে? কোন বাবা তার মেয়েকে বলতে পারে যে তার রক্তে বিষ আছে? কোন মা ভাগ্নের জন্য মেয়ের তালাক করাতে চায়? সন্তান যতই খারাপ হোক না কেন, সন্তান সন্তানই হয়। কিন্তু এনারা নিজের মেয়ে রেখে অন্য মেয়ে নিয়ে মাতামাতি করছে। তুমি কি আমাকে অপমান করছো? অপমান কেন করব? আমি কেবল সত্যিটা বললাম। যাই হোক, এনারও তো মা বাবা নামে কলঙ্ক। জাস্ট শাট আপ নীর, তুমি খালামণি আর বাবাইকে অপমান করছো। ইউ শাট আপ। পারিবারিক কথা হচ্ছে, এর মাঝে তুমি টকটক কেন করছো? পারিবারিক মানে? আমি কি পরিবারের বাইরে? অবশ্যই, কারণ এইখানে আমার বউকে নিয়ে কথা হচ্ছে। মামনি, বাবা আর এনার এই পরিবার। আর আমি পরগাছা। এত বড় অপমান? বেশ, আমি এখনই চলে যাব। তো যাও না। নীরা রেগে মেগে চলে গেল। বাবা, আমার মেয়েটাকে সুস্থ করে তোলো প্লিজ। মেয়ে? লজ্জা করো ওকে মেয়ে বলতে? তোমরা জানো ও একটা মানসিক রোগী আর সাইকো। আমি ড্যাম শিওর যে এর জন্য তোমরাই দায়ী। তোমরা দুইজনই মেরিনের অপরাধী, এমনকি আমি নিজেও। দেখো, আমরা মানছি যে ভুল করেছি, কিন্তু এখন আমি হাত জোর করে বলছি যে যেভাবেই হোক তুমি আমার মেয়েকে সুস্থ করে তোলো। তুমি তো একজন ডাক্তার, সেই সাথে ওর স্বামীও, যাকে ও অসম্ভব ভালোবাসে। দেখো না, যদি পারো। দেখছি, সেটা নিয়ে তোমাদের ভাবতে হবে না। আমার বউ আমি ঠিক বুঝে নেব। বলেই নীর রুমে চলে গেল। কবির, কণিকাও বাসায় চলে গেল। কি হলো নিহাল, তুমি হাসছো কেন? তার আগে বলো, তুমি কেন হাসছো? ওই শাকচুন্নিটা পার্মানেন্টলি আমার ছেলের মাথা থেকে নেমেছে তাই। আর তুমি? তোমার সাথে বাজিতে হেরে আজ আমি মহা খুশি। পরদিন থেকে নীর মেরিনের সাথে কথা বলতে শুরু করলো। সাইকোলজিক্যালি ভাবে মেরিনকে হ্যান্ডেল করতে লাগলো, কিন্তু মেরিন একটু স্বাভাবিক হলো না। 7 দিন পর মেরিন নীরের রুমের মিনি টেরেসে দাঁড়িয়ে আছে। ঝড়ো ঝড়ো বাতাস বইছে, যে কোনো সময় বৃষ্টি পড়বে। নীর ধীরে পায়ে হেঁটে গিয়ে মেরিনের পাশে দাঁড়ালো। নীর মেরিনকে নিজের দিকে ঘোরালো, মেরিনের কাঁধে হাত রাখলো। মেরিন, মৃত্যু মানুষের জীবনের সব থেকে বড় সত্য। সবকিছুরই শুরু আছে, আবার শেষও হয়ে যায়। তাই কোনো কিছুকে মোকাবেলা করা দরকার। কোরআন শরীফের একটা আয়াত আছে, আর সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুই সব থেকে বড় সত্য। মেরিন, কান্না করো, কারণ তোমার দাদাভাই মারা গেছে। সে আর কোনোদিন ফিরে আসবে না। তোমাকে কখনো আর দিদিভাই বলে ডাকবে না। মনে করো, দাদুভাই তোমাকে কতটা ভালোবেসেছে, ছায়ার মতো তোমাকে আগলে রেখেছে, তোমার ভালো চেয়েছে, তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। সে চলে গেছে মেরিন, চলে গেছে, মারা গেছে। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ তুমি? তোমার দাদু ভাই মারা গেছে, আর কখনো সে ফিরবে না। তুমি তাকে দেখতে পারবে না, ছুঁতে পারবে না। বুঝছো তুমি? শুনতে পাচ্ছ তুমি? দাদু ভাই মারা গেছে। কান্না করো মেরিন, মেরিন। মেরিনের চোখের সামনে দাদু ভাইয়ের স্মৃতি ভেসে উঠল। দাদু ভাইয়ের সাথে কাটানো সব স্মৃতি চোখের সামনে জলজল করে উঠল। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। মেরিন ধাপ করে বসে পড়ল। দাদু ভাই?
দাদু ভাই মারা গেছে, কিন্তু কেন? এখন কে কে আমাকে ভালোবাসবে, কোলে মাথা রাখবে, কে গল্প শোনাবে? আমি যে একদম একা হয়ে গেলাম, আমার যে আর আপন কেউ রইল না। দাদু ভাই কেন চলে গেল? তুমিও কি আমার উপর বিরক্ত হয়ে গিয়েছিলে? এখন আমি কাকে দাদু ভাই বলে ডাকবো? আমার যে কেউ নেই নীর। ও নীর, আমি কথা দিচ্ছি, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনি আমার দাদু ভাইকে এনে দিন। আমি সত্যি সত্যি কথা দিলাম, আমি আপনাকে ডিভোর্স দিয়ে দেব। আপনি আমার দাদু ভাইকে এনে দিন না। আমার দাদু ভাই ছাড়া যে আমার কেউ নেই। দাদু ভাই। মেরিনের কান্না দেখে নীরও কাঁদছে। নীর মনে মনে বলে, কান্না করো মেরিন, কান্না করো, মনটা হালকা হবে। কাঁদতে কাঁদতে মেরিন বেহুশ হয়ে গেল। নীর মেরিনকে কোলে করে রুমে নিয়ে শুইয়ে দিল। এরপর বুকের মধ্যে জড়িয়ে নিয়ে মাথায় আলতোভাবে হাত বোলাতে লাগলো। তোমার আপন বলতে এখন আমি আছি মেরিন, মেরিনের নীর আছে। আমি তোমার সকল দুঃখের অবসান ঘটাবো, সেই সাথে মেরিনের ঘৃণার মেরিন হওয়ার পেছনের কারণ অনুধাবন করাবো। তোমাকে নিজের করে নেব, ভালোবাসবো। 2 দিন পর। 2 দিন ধরে মেরিন বেশিরভাগ সময় কেটেছে, পাগলামি করেছে, যার জন্য বাধ্য হয়ে নীর ওকে ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। নীর বাগানে মাথায় হাত দিয়ে বসে বসে ভাবছে কি করা যায়। তখন নীরের কাঁধে নিহাল হাত রাখলো। আরে বাবা তুমি বসো। নিহাল বসলো। কি ভাবছো? ভাবছি মেরিনকে নর্মাল কিভাবে করা যায়, এই শোকের ছায়া থেকে কিভাবে বের করা যায়। ভালোবেসে? মানে? কোনো প্রক্রিয়াই মেরিনকে স্বাভাবিক করতে পারবে না তো তোমার ভালোবাসা ছাড়া। ওকে নিজের সবটা উজাড় করে ভালোবাসো। ভালোবেসে ওর মাথায় স্নেহের হাত রাখো, ভালোবেসে ওর কাঁধে ভরসার হাত রেখো, ভালোবেসে ওর হাতে ভালোবাসার হাত রাখো, ভালোবেসে আপন করে নাও। দেখবে মেরিন মাটি হয়ে গেছে। আমি জানি আমার ছেলে বুদ্ধিমান। নিহাল চলে গেল। নিহালের কথাটা গভীরভাবে পর্যবেক্ষণ করে নীরও রুমে গেল। গিয়ে দেখলো মেরিন রুমে নেই। মেরিন কোথায় চলে গেল? এই দেখলো সেখানেও নেই, বারান্দায়ও নেই। কোথায় গেল? মামুনি, মামুনি। নীলিমা দৌড়ে এলো, বলল, কি হয়েছে? মেরিনকে দেখেছো? না, আমি তো রান্নাঘরে ছিলাম। নীর দেরি না করে বেরিয়ে গেল। সেদিন মেরিনকে যে শ্মশানের সামনে পেয়েছিল সেখানে গেল, কিন্তু ওখানে পেল না। নীর জনকে ফোন করলো, জনও জানে না কোথায় যেতে পারে। নীর কিছু একটা ভেবে কবরস্থানে গেল, দেখলো যে ওখানে মেরিনের গাড়ি দাঁড় করানো। নীর ভেতরে ঢুকলো, ঢুকে অবাক হয়ে গেল, দেখলো যে দাদু ভাইয়ের পাশে মেরিন আরও একটা মাটি খুঁড়ছে। তুমি এখানে? মেরিন নীর কথায় কান না দিয়ে নিজের কাজই করছে। কি করছো কি? কবর খুঁড়ছি। কবর? কবর? কিসের কবর? মেরিনের কবর। হোয়াট? পাগল হয়ে গেছো? রাখো এটা। বলি নীর মেরিনের হাত থেকে নিতে গেলে মেরিন সরে গেল। সরেন সামনে থেকে, জীবনে প্রথম কোনো ভালো কাজ করছি। মেরিন সৎকার, একদম বাধা দিতে আসবেন না। পাগলামি করো না মেরিন। মেরিন মাটি খুঁড়ছে আর বলছে, পাগলামি? কিসের পাগলামি? আমি ঠিক আছি। আমি জানি আমার কবরও কেউ খুঁড়তে আসবে না, আর জানাজাও কেউ দিতে আসবে না, কারণ আমি ঘৃণার মেরিন। আর তাই আমার নিজের কবর আমি নিজেই খুঁড়ব। এরপর কবরে ঢুকে যাব, ঢুকে নিজেকে শ্যুট করে দেব। নীর মেরিনের হাত থেকে কোদাল নিয়ে ফেলে দিল। আপনার সাহস কি করে হয় আমার হাত থেকে ওটা কেড়ে নেওয়ার? আমার অনেক সাহস। চলো বাসায় চলো। বাসা? কার বাসা? আমাদের বাসায়। ওটা তো আমার ঠিকানা না, কোনোটাই তো আমার ঠিকানা না। আমার তো কোনো ঠিকানাই নেই। তবে আজ থেকে হবে। এই কবরস্থান নেম প্লেটে লেখা থাকবে মেরিন বন্যা, মরহুমা মেরিন বন্যা। দ্য লেডি মেরিন বন্যা। মেরিন, আমি জানি তোমার কষ্ট লাগছে। কষ্ট?
কিসের কষ্ট? আমার কোনো কষ্ট ছিল না, আর না আছে, আজকের পর থেকে থাকবেও না। সব কষ্ট মাটির নিচে চাপা পড়ে যাবে। নীর মেরিনের দুই গালে হাত রেখে বলল, মেরিন, দাদুভাই হয়তো সশরীরে আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে সবসময় থাকবে। তাকে বাঁচিয়ে রাখতে হবে। আপনার নীতি কথা বন্ধ করেন, যান এখান থেকে। আমিও চলে যাব আমার দাদু ভাইয়ের কাছে। আর চালাবো না আপনাদের। মেরিন নামের আগুন আজকে চিরতরে নিভে যাবে। কিন্তু আমি যে জ্বলতে চাই, মেরিন নামের আগুনে জ্বলে ছাই হতে চাই। ভালোগিরি দেখাচ্ছেন, মনুষ্যত্ব দেখাতে এসেছেন? লাভ নেই। আপনাকে আমি ভালোবাসি, আমি শুধুই আপনার, কিন্তু আপনি আমার না। যে আমার ছিল সে দেবতা আজকে চলে গেছে। কিন্তু সেই দেবতার পূজার ফুল দেবতা স্বয়ং আমার হাতে দিয়ে দিয়েছে। আমি কোনো ফুল নই, আল্লাহ তাআলার প্রথম এবং শেষ ফুল। আমাকে আমার কাজ করতে দিন, মরতে দিন। না, দিব না, তোমাকে বাঁচতে হবে। বাঁচতে হবে? কার জন্য বাঁচবো? যার জন্য বেঁচেছিলাম সে নেই, চলে গেছে আমাকে ছেড়ে। তাই বাঁচার কারণ নেই। বাঁচার কারণ নেই? না। তবে আমি কে? আমাকে না ভালোবাসো? আমি কি বাঁচার কারণ নই? না, আপনি আমার বাঁচার কারণ না। আপনি আমার ভালো থাকার কারণ। আপনি আমার নিঃশ্বাস নেওয়ার কারণ। আমার প্রয়োজন, আমার এই চোখের নেশা, আমার মনের খোরাক। এর আগে আমি দুর্বল হয়ে যাই। আপনি চলে যান। কোথাও যাব না আমি, তুমি সাথে যাবে আমার। কেন যাব? কেন যাব আমি? আমার দাদু ভাই নেই, যার কোলে পরম নিশ্চিন্তে মাথা রেখে ঘুমাতাম? দিতে পারবেন সে কোল? আপনার বুকে তো জোর করে মাথা রেখে ঘুমাতে হয়। ঘুম না এলে দাদু ভাই গল্প বলতো, মাথায় হাত বুলিয়ে দিত। পারবেন সেই ভরসা, সেই স্নেহের হাত ফিরিয়ে দিতে? আপনার কাছে আমি আবর্জনা। আমাকে স্পর্শ করতো, আপনার ঘৃণা করে। সারা পৃথিবীতে কেবলমাত্র আমার দাদু ভাই আমাকে ভালোবাসতো। পারবেন কখনো ভালোবাসতে? পারবেন না। আপনি কেন? কেউ পারবে না মেরিনকে ভালোবাসতে, কারণ মেরিন হলো ঘৃণার মেরিন। ঘৃণার মেরিন মরে গেলে কারো কিছু যায় আসবে না। কারো গলার কাটা, কারো চোখের কাটা, কারো পথের কাটা দূর হবে। যান যান, চলে যান, চলে যান, যান তো, যান যান। যাব না। যাবেন না তো? বেশ। মেরিন নিজের গানটা বের করে নিজের মাথায় ঠেকালো। মেরিন, আপনি না গেলে আমি এক্ষুনি নিজেকে শ্যুট করে দিব। এই না, নামো গান। না, আপনি যান। আচ্ছা বেশ, আমি চলে যাব, কিন্তু এরপরও তুমি নিজেকে শেষ করে দিবে? তবে হ্যাঁ, দিবই তো। তাহলে আমার চলে যাওয়ার কি লাভ হবে? ঘুরিয়ে পিছিয়ে কথা বলতে বলতে নীর খপ করে মেরিনের হাত ধরে ফেললো। গানটা এখন দুইজনের হাতের মধ্যে। ছেড়ে দিন নীর, ছাড়ুন। আমি বাঁচতে চাই না নীর। নীর কোনো রকমে মেরিনের কাছ থেকে গানটা নিয়ে ঠাস করে একটা থাপ্পড় মারলো। অনেক হয়েছে, আর না। মরার খুব শখ, তাই না? কখনো কণিকা খানের জীবন বাঁচানোর জন্য জানতে বসছিলাম, কখনো আমাকে ভালোবেসে প্রমাণ দেওয়ার জন্য জানতাম, কখনো দাদু ভাইয়ের জন্য। এত এত জানতেও শখ কেন? যে আমাকে নিজের থেকে বেশি ভালোবাসো, সে আমার একটা কথা কখনো শুনেছ? আমার কোনো কথার মূল্য আছে তোমার কাছে? নেই। ডু ইউ নো দ্যাট? আই এম ফেড আপ উইথ ইউ। জান দিব, জানতে মোবারক হোক। তবে আজকে জান দেওয়ার আগে তুমি আমার জান দিতে দেখবা। বলেই নীর সেই গানটা তুলে নিজের মাথায় ঠেকালো। সুইসাইড মোবারক হোক। বলেই নীর জাস্ট ট্রিগারটা প্রেস করবে, তখনই মেরিন গানটা নিয়ে ছুঁড়ে মারলো। এরপর গাড়ি নিয়ে চলে গেল। কিছুক্ষণ পর নীর রুমে গিয়ে দেখলো মেরিন মেঝেতে বিছানা করে শুয়ে আছে। নীর মনে মনে বলল, পাগলি। নীর মেরিনকে কোলে করে খাটে তুলে বুকে নিয়ে ঘুমিয়ে পড়ল। 2 দিন পর রাত 8টা। মেরিন মিনি টেরেসে দাঁড়িয়ে আছে। আজও ঝড়ো বাতাস বইছে। বাতাসে মেরিনের চুল উঠছে। মেরিন চোখ বন্ধ করে আছে, চোখ দিয়ে পানি ঝরছে। তখন কেউ ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। মেরিন কেঁপে উঠল, সেই সাথে অবাকও হলো, কারণ এটা যে নীর, আর এই প্রথম নীর নিজে থেকে ওকে জড়িয়ে ধরল। তবুও মেরিন কোনো রিয়্যাক্ট করলো না। নীর মেরিনের ঘাড়ে মাথাটা রাখলো। এরপর মেরিনের হাত জড়িয়ে আকাশমুখী করে বলল, চোখ মেরে তাকাও, দেখো
এই মেঘলা আকাশে শুকতারাটার পাশে একটা ঝলমলে তারা দেখা যাচ্ছে। মেরিন দেখলো জানো এটাকে? না। এটা দাদু ভাই। এই ঘন ঘন মেঘটা শাহজাহান খানকে দমিয়ে রাখতে পারেনি। যে কালো মেঘ সকল তারাকে ঢেকে দিয়েছে, সে মেঘকে ছাপিয়ে গেছে দাদু ভাই। কেন এমনটা হলো জানো? কারণ সে মেরিনের দাদু ভাই। কি হলো, কথা বলো। ইটস টু মাচ হিয়ার। 3 মাস হয়ে গেল, তুমি কথাই বলো না আমার সাথে। নট ডান। যে 2 দিন বললা, তাও কি বলার মতো? বুঝেছে। থাপ্পড় মেরেছে বলে আমার বউয়ের রাগ হয়েছে। এই গালটাতে মেরেছে, তাই না? দাঁড়াও, আদর করে দিচ্ছে। বলেই নীর মেরিনের গালে কিস করে দিল। কি হলো? বুঝেছে, থাপ্পড়টা খুব জোরে ছিল। ওকে, তাহলে আরো এতগুলো আদর দিতে হবে। বলেই নীর মেরিনের গালে একের পর এক কিস দিয়েই যাচ্ছে। মেরিন বিরক্ত হয়ে নিজেকে নীর থেকে ছাড়িয়ে চলে যেতে নিলেই নীর টেনে মেরিনকে নিজের সাথে মিশিয়ে দিল। আবারও মেরিনের ঘাড়ে মাথা রাখলো। বিরক্ত হলে বুঝে? ও মাই গড, তুমি বলছি আমার উপর বিরক্ত হতে পারো? ভাবা যায় নাকি অন্য কিছু? পালাতে চাইছো নিজের থেকে? দেখো না কি সুন্দর ঝড় ও বাতাস বলছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় বৃষ্টি পড়বে। কি রোমান্টিক একটা মুহূর্ত। এটুকু অভিমান করার সময়? সবাই তো জ্যোৎস্না বিলাস করে, কেউ কি অন্ধকারে বিলাস করে? বৃষ্টিতে ভিজে? চলো না আজকে আমরা করি। বলেই নীর মেরিনের ঘাড়ে কিস করলো। মেরিন কেঁপে উঠল। মেরিন নীরের হাতটা খামচে ধরল। নীর একের পর এক কিস করেই যাচ্ছে, যা ধীরে ধীরে গভীর হচ্ছে। ধীরে ধীরে বৃষ্টিও শুরু হলো। মেরিন বহু কষ্টে নিজেকে ছাড়িয়ে নিল। নীর অবাক হলো, অবাক চোখে মেরিনকে দেখছে। জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমাকে একদম করুণা দেখাতে আসবেন না। আপনার ঘৃণা সাদরে গ্রহণ করেছি, আপনার ঘৃণা আমি মাথায় করে রেখেছি, কিন্তু আপনার করুণা আমার জান নিয়ে নেবে। প্রতি পলকে পলকে আমাকে মেরে ফেলবে। আপনার কাছে যেমনই আমার ভালোবাসা থেকে মৃত্যু যন্ত্রণা শান্তিময়, তেমনি আমার কাছেও আপনার করুণার চেয়ে মৃত্যু যন্ত্রণা শান্তিময়। আমি আপনার ঘৃণা হয়ে সারা জীবন বাঁচতে পারবো, করুণা নিয়ে দুদণ্ড বাঁচতে পারবো না। রুমে যান, বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজলে আপনার ঠান্ডা লেগে যাবে, জ্বর আসবে। নীর উল্টা পায়ে ধীরে ধীরে রুমে চলে গেল। মেরিন রেলিং ধরে কাঁদতে লাগলো। 5 মিনিট পর নীর ঝড়ের বেগে মেরিনের কাছে গিয়ে মেরিনকে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁট জোড়া দখল করে নিল। মেরিন চাইলেও নীরের ভালোবাসার এই অদৃশ্য ডাক উপেক্ষা করতে পারল না, কারণ মেরিন যে ভালোবাসার কাঙাল। মেরিন একটা নতুন জীবন পেল। এতদিন মেরিন নীরের ছিল, আজকে মেরিনও নীরের হয়ে গেল। নীর মেরিন এক হয়ে গেল। নীর মেরিনকে নিজের করে নিল। সকালে মেরিন নীরের বুকে ঘুমিয়ে আছে পরম শান্তিতে। নীর মেরিনের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেরিনের ঘুম ভাঙল। গুড মর্নিং হানি। মেরিন মুচকি হেসে বলল, মর্নিং। আমার গুড মর্নিং কিস। নীরার কাছে যান। নীর মেরিনের চুল হালকা করে ধরে মাথাটা তুলে বলল, ভেবে বলছো? হুম। সত্যি সত্যি যাব কিন্তু? যান। হ্যাঁ যাবই তো। নীর মেরিনকে নামিয়ে উঠতে গেলে মেরিন নীরকে টান দিয়ে ফেলে নীর ওপরে উঠে নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। একটু পর, ঠিক না ঠিক না। আমি জানি একটা ছেলে মানুষ এত ড্রামাবাজ হতে পারে, আপনাকে না দেখলে জানতামই না। দেখতে হবে না জামাইটা কার। ভালোভাবেই চলতে লাগলো ওদের জীবন। নীর মুখে ভালোবাসি না বললেও নীরের কাজে মেরিন ঠিকই ভালোবাসা খুঁজে পায়। মেরিনও নর্মাল হতে শুরু করেছে, রাগটা নিয়ন্ত্রণে আসছে। সবটাই হয়েছে নীরের ভালোবাসা আর ট্রিটমেন্টের জন্য। 1 মাস পর রাত 3টা, মেরিন নীরের সাদা রঙের শার্টটা পরে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আকাশপানে মুখ করে চোখ বন্ধ করে বাতাসটাকে ফিল করছে। নীর ঘুমাচ্ছে। কিছুক্ষণ পরে গিয়ে নীর গিয়ে মেরিনকে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো, অন্য হাতে কফির মগ। কফি? ঘুমাননি? কি মনে হয়? মেরিন মিষ্টি একটা হাসি দিল। দুজনে মিলে কফিটা শেষ করলো। নীর রকিং চেয়ারে মেরিনকে কোলে নিয়ে বসে আছে। মেরিন নীরের বুকে আঁকিবুকি করছে। কিছু কি বলার ছিল? হুম। বলো। আমাকে ভালোবাসি কবে বলবেন? ভালোবাসলে তো বলবো। মানে? তোমাকে কেন ভালোবাসি বলবো বলো তো? তোমাকে কি আমি ভালোবাসি? আমি তো নীরাকে ভালোবাসি। মেরিন নীরের বুকে জোরে একটা কামড় বসিয়ে দিল।
ও মা, ভ্যাম্পায়ার বউ এত কামড়াও কেন? আমার জামাই, আমি কামড় মারছি? তোর বাপের কি? হুম। কিছু না। আর কিছুদিন পর তো আমাদের অ্যানিভার্সারি, কি গিফট দিবেন? হুম। কিসের অ্যানিভার্সারি? তুমি কি ভুলে গেছো যে আমি এই বিয়েটা মানি না? তোর বাপ মানে শালা। আচ্ছা শোনো, বিয়ের দিন, আই মিন অ্যানিভার্সারির দিন আমি তোমাকে গিফট দিতে পারি, তবে তার আগে তোমাকে একটা কথা দিতে হবে। আমার কোনো গিফট চাই না, আমার শুধু আপনাকেই চাই। ও, তবে আমাকে আমার পছন্দের কোনো কিছু দিবে না? ডিভোর্স ছাড়া যা চাইবেন সব দিব। কথা দিচ্ছ যে সেদিন যা চাইবো তাই দিবে? কথা দিলাম, সেই দিন যা চাইবেন তাই দিব। আমাকে ছুঁয়ে কথা দাও। এই আপনাকে ছুঁয়ে কথা দিলাম। থ্যাংক ইউ। তুমি কল্পনা করতে পারবে না যে সেদিন তোমাকে কি গিফট দেব। আমি আমাদের ওই বিয়েটা মানি না, তাই তো সেদিন আবার তোমাকে বিয়ে করব। 7 দিন ধরে জমকালো অনুষ্ঠান হবে। 1 বছর আগে সারা দেশ তোমার ভালোবাসা দেখেছিল, এবার সারা দেশ আমার ভালোবাসা দেখবে। আমিও বলবো যে তোমাকে ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, খুব বেশি ভালোবাসে। আর সেদিন আমি তোমার কাছে চাইবো যে তুমি যেন সকল অভিমান ভুলে তোমার মা বাবাকে মেনে নাও। আমি জানি তুমি ওদের অনেক ভালোবাসো, প্রকাশ করো না। সেদিন আরও একটা উপহার তুমি পাবে, তোমার জীবন থেকে সব অন্ধকার মিটিয়ে দেব। কেন জানি না আমার মনে হচ্ছে তোমার সাথে যা যা হয়েছে তার পেছনের নীরার হাত আছে। ভাগ্য কি অদ্ভুত, যাকে ভালোবেসেছিলাম সেই ভুল, আর যাকে ভুল ভেবেছিলাম সেই ভুল হলো। তুমি ঠিকই বলেছ যে আমি নীরাকে কখনই ভালোবাসিনি, কারণ নীরার বিরহ কখনো আমার চোখে অশ্রু আনেনি। কিন্তু তোমার জন্য আমি কেঁদেছি। তুমি তো সেই মায়া, যে মায়াতে সবাই বাধা পড়ে যায়। তোমার সকল কষ্ট আমি দূর করব, কথা দিলাম। আরও 1.5 মাস পর নীর 4-5 দিন ঘরে মেরিনকে কিছু বলার চেষ্টা করছে, কিন্তু বলতে পারছে না, কারণ মেরিন কেমন যেন খিটখিটে হয়ে গেছে। কারো কোনো কথা শুনতে মন চায় না, কিছু খেতে পারে না, সব কিছুর গন্ধ লাগে। তার সাথে মাথা ঘোরানি তো আছেই, অকারণেই কান্না করে। রাত 3-4 বাজে নীরকে ঘুম থেকে টেনে তুলে বলে, এটা খাবো ওটা খাবো। বেচারা নীর ঘুমের বলিদান দিয়ে সেগুলো নিয়ে আসে। তখন মেরিন এক্সাইটেড হয়ে প্রথমবার মুখে তো দেয়, কিন্তু পর মুহূর্তেই মুখ থেকে ফেলে দেয়, বলে খাবো না। সেই সাথে নীর জোর করে ধমক দিয়ে খাওয়াতে গেলে কামড়, কিল, ঘুষি, এমনকি লাথিও খেতে হয়। সব মিলিয়ে 15 দিন ধরে নীরের অবস্থা কেরোসিন। তাই মেরিনের এমন অবস্থাতে ওকে আর সেই জরুরি কথাটা বলাই হয়ে ওঠেনি। মেরিন ওর কি হয়েছে জানার জন্য কিছু টেস্ট করায়, আর যখন টেস্ট রিপোর্টটা হাতে পায় তখন দেখে যে ও প্রেগনেন্ট। খুশিটা আত্মহারা হয়ে যায়। ওর মনে হয় যে ও স্বর্গসুখ পেয়ে গেছে। পাগলের মতো সারা হাসপাতালে নাচতে শুরু করে। কী রেখে কী করবে দিশা পায় না। নীরকে ফোন করে, নীর ধরল না। মেরিন বারবার কল দিল, নীর বারবার কেটে দিল। মেরিন তো রেগে আগুন, আবারও ফোন করলো। অবশেষে নীর ধরল। হ্যালো নীর। সবসময় ফোন করে জানো কেন বলো তো? কখনো তো তোমার ফোন কাটি না, যখন কেটে দিচ্ছে তখন কোনো না কোনো কারণ তো আছে। ওয়াই ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড? সার্জারি করছে, পরে ফোন করবা বলেই নীর ফোনটা কেটে দিল। শালা আমাকে রাগ দেখায়। একে তো উফ, মেরিন, নীর সার্জারি করছে, রাগ তো করবে। আমিও না, একটা কাজ করি, একটা সারপ্রাইজ প্ল্যান করি, যার মাধ্যমে আমি নীরকে বলবো যে উই আর প্রেগনেন্ট। খুব তো সেই দিন বলেছিল যে আমি নাকি কখনো ওনার বাচ্চার মা হতে পারবো না। এখন চৌধুরী বাবু কি বলবে? মেরিন গাড়ি দিয়ে বাসায় যাচ্ছে, তখন দেখলো যে একটা পার্কের বাইরে নীর গাড়ি দাঁড় করানো। আরে নীরের গাড়ি! উনি যে বলল সার্জারি করছে। এ মা, ছি ছি ছি, আমি ওনার উপর সন্দেহ করছি, হয়তো অন্য কোনো জরুরি কাজ। তাই যাই হোক, ওনার গাড়ি দেখে তো ওয়েট করা আর পসিবল না, এক্ষুনি গিয়ে বলে দেই। কিন্তু যদি কোনো দরকারি কাজ হয়, হোক। আমার আর নির্বনের থেকে তো অন্য কোনো কিছুই বেশি দরকারি নেই। মেরিন গাড়ি পার্ক করে ভেতরে গেল, আর গিয়ে যা দেখলো তা দেখে মেরিনের পায়ের নিচের মাটি সরে গেল, কারণ নীরা দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। লাভ ইউ লট। অ্যান্ড আই লাভ ইউ টু জান। নীরা সরে দাঁড়ালো। আচ্ছা, যদি মেরিন জানতে পারে যে তুমি ওটিতে নয় আমার সাথে আছো, তখন কি হবে? কাম অন, গত 7 দিন ধরেই তো তোমার সাথে মিট করছে। ওই সাইকো কি কিছু বুঝতে পেরেছে? পারেনি, আর পারবেও না, কারণ আমি ওর চোখে ভালোবাসার কালো কাপড় বেঁধে দিয়েছি।
সেদিন তোমার ব্যবহারে তো আমি মনে করেছিলাম যে তুমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছো। ওই মেয়েকে ভালোবাসবো আমি? দাদুভাইয়ের চোখে আহত দ্য মেরিন বন্যা। তাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ভরসার হাতে দরকার ছিল, তাই তার কাঁধে সেই ভরসার হাতটা রাখলাম। একজন নিউরোলজিস্ট হিসেবে ওর ব্রেন নিয়ে খেলা আমার কাছে কোনো ব্যাপারই না। মেরিন এখন অন্ধের মতো আমাকে বিশ্বাস করে। এখন ওর তো একটা ব্যবস্থা করতে হবে, তোমারই দোষ। ও সুইসাইড করতে নিয়েছিল সেদিন, ওকে বাঁচালে কেন? জান, ওকে এইভাবে কিভাবে মেরে ফেলে? তোমাকে খান এম্পায়ারের মালকিন না বানিয়ে? তুমি আমাকে এত ভালোবাসো? এনি ডাউট? না জান। একবার সবটা তোমার নামে করিয়ে নিলেই মেরিনের কাম তামাম শেষ করে দিব। ঘৃণার মেরিনকে চিরতরে। কিন্তু কিভাবে? সেটা তখনই দেখতে পাবে। বললে কি হয়? তোমার সারপ্রাইজড হওয়া কিউট ফেসটা দেখবো কি করে? ওকে মারবে কিভাবে? ওর ওই জ্বর নামের লেজটা আছে যে। আর জান, মেরিন নিজে জানলেও কিচ্ছু করতে পারবে না। আমি এমন প্ল্যান বানিয়েছে, আমার ভালোবাসার জীবনে আধার নামিয়ে আনার শাস্তি তো ওকে পেতে হবে। আমাদের বিবাহ বার্ষিকীর দিনই সব হিসেব নিকেশ হবে। যে যেখানে থাকার সে সেখানে থাকবে। আমার ভালোবাসার জীবনটাকে আমি আলোয় ভরিয়ে দেব। নীরা নীরকে জড়িয়ে ধরল। তুমি আমাকে এতটা ভালোবাসো জান? জান। এর থেকে বেশি দেখা আর মেরিনের পক্ষে সম্ভব না। কাঁদতে কাঁদতে চলে গেল। নীর তো মেরিনকে দেখলো না। নীর মনে মনে বলল, কাল লেগেনি তোর জন্য আজ আমার ভালোবাসা, আমার মেরিনেরই অবস্থা। তোর জন্য আমার মেরিন অন্ধকারে ডুবে গেছে। ভালোবাসে মেরিনকে তুই ঘৃণার মেরিন বানিয়ে দিয়েছিস। তোর আর তোর বাবার তো আমি এমন হাল করব যে দ্বিতীয়বার আর কেউ এমন একটা জঘন্য কাজ করতে 1000 বার ভাববে। তোরা বাপ বেটি কেবল খুনই করিস নি, সে সাথে একটা ফুলের মতো জীবনকে তোরা শেষ করে দিয়েছিস। একটা সন্তানকে তার মা বাবার থেকে দূর করে দিয়েছিস। সারা দুনিয়া দেখবে তোদের কি অবস্থা হয়। আর এটাই হবে আমার বউয়ের জন্য সেরা অ্যানিভার্সারি অ্যান্ড ওয়েডিং গিফট। সেদিন সারা দুনিয়ার সামনে আমি আমার মেরিনকে আমার ভালোবাসা মেরিন বানাবো। সেই সাথে আমার মেরিনকে বিয়ে করব। আর তুই না বাঁচতে পারবি না মরতে, মরার ভিক্ষা চাইবে, কিন্তু তুই পাবি না। নীর নীরার সত্য এবং মেরিনের অতীত জানতে পেরেছে। টানা 2টা মাস অনুধাবন করেই নীর সবটা জানতে পেরেছে। আর জেনে মেরিনকে আরও ভালোবেসেছে। কিন্তু তার থেকে 1000 গুণ বেশি নীরাকে ঘৃণা করতে শুরু করেছে। যেদিন নীর সত্যিটা জানতে পারে সেদিনই চেয়েছিল নীরা আর ওর বাবাকে জানে মেরে দিতে। পরে ভাবলো কেবল জানে মেরে দিলে তো ওদের শাস্তি কম হবে ভেবে নীর প্ল্যান বানায় যে সব নীরার সাথে অভিনয় করে সব নীরার মুখ দিয়ে স্বীকার করাবে। এরপর ওর এমন হাল করবে যে মেরিনের প্রতিটা কষ্টের হিসাব নেবে ওদের কাছ থেকে। কিন্তু নীর জানে না যে আরও একবার ভাগ্য মেরিনকে নিয়ে পরিহাস করবে। রাতে নীর বাড়িতে পৌঁছালো। আজকে ঠিক করেছে যে ও মেরিনকে গিয়ে সবটা সত্যি বলে দেবে, যে ও নীরার সত্যটা জেনে গেছে। গত কিছুদিন ধরেই বলতে চেষ্টা করেছে, কিন্তু মেরিনের মুড সুইংয়ের জন্য বলতে চেষ্টা করলেও পারেনি। কিন্তু আজকে নীর বলবেই। নীর রুমে গিয়ে অবাক হয়ে গেল, কারণ সারা ঘর এমনভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে যে মনে হচ্ছে এটা ফুলের বাগান। খাটটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। খাটের মাঝখানটাতে লাল টুকটুকে শাড়ি পরে ঘুমটা টেনে মেরিন বসে আছে। নীর মুচকি হাসি দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে মেরিনের পাশে গিয়ে বসলো। মেরিনের ঘোমটাটার তলে মুগ্ধ হয়ে গেল। অস্বাভাবিক সুন্দর লাগছে মেরিনকে। নীর মেরিনের কপালে চুমু এঁকে দিয়ে মাতাল কণ্ঠে বলল, আজকে এভাবে ঘায়াল করার কারণ? এই কদিন কামড় কিল ঘষি লাথি দেওয়ার পর কি আজ এভাবে মারবে? মেরিন আজও জবাবে কেবল একটা হাসি দিল, যে হাসিটা ও আগে দিত ওদের সম্পর্কটা স্বাভাবিক হওয়ার আগে। আজ প্রায় 6 মাস পর তোমার এর অসময় হাসি দেখলাম, কারণটা জানতে পারি? এই হাসির সব হাসির কারণ এবং সব ভালোবাসার মানে খুঁজতে নেই। নীর মেরিনের নাকে নাকটা ঘষে বলল, পাগলে, এর আগে আমি তোমাতে হারিয়েছি। একটা অনেক জরুরি কথা তোমাকে জানাতে চাই, বলতে চাই। মেরিন নীরের ঠোঁটের ওপর আঙুল রেখে বলল, সাজ, আজকে আমি কিচ্ছু জানতে চাই না, কিছু শুনতে চাই না। আজকে কেবল আপনাকে ভালোবাসতে চাই, কেবল আপনার ভালোবাসায় হারাতে চাই। ভালোবাসবেন আমায়? সকালেই নীরের ঘুম ভাঙলো, কিন্তু আজকে বুকের উপর মেরিনকে পেল না। অবাক হলো। নীর উঠে বসলো। সাইডে একটা চিঠি পেল, তাতে লেখা, ফ্রেশ হয়ে ঠিক 11টার নিচে আসুন। না 1 মিনিট আগে, না 1 মিনিট পরে। হাতের লেখাটা যে মেরিনের তা বুঝতে একটু দেরি হলো না নীরের। আরে আমার বউটা রে, কে জানি আজকে আবার কোন পাগলামি করবে। জানটা আমার।
নীর মেরিনের কথা মতোই ঠিক 11টায় নিচে গেল। গিয়ে দেখলো যে সেখানে কবির, কণিকা, নিহাল, নীলিমা, নীরা আর জন দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, সবাই একসাথে জড়ো হয়ে সবাই তো আছে? জানি না রে, খালি কাল রাতে বলল 11টা বাজে যেন এখানে থাকি। হ্যাঁ, আমাদেরও কাল রাতে বলেছে 11টায় এখানে থাকার জন্য। আর তার থেকেও বড় কথা, 15টা বছর মেয়ের মুখে বাবা ডাকটা শুনে মনে হয়েছে স্বর্গ পেয়েছি। হয়েছে আপনাদের গাঠিয়া মনের ভাব প্রকাশ করা। কি হলো জন, তোমার কথা যুদ্ধের আওয়াজ পাচ্ছে, কাহিনী কি বলো তো? আমি আল্লাহর বান্দা, রাসূলের উম্মত আর মেরিন বন্যার বডিগার্ড। ম্যামের অর্ডার ছাড়া আমি অন্য কারো অর্ডার ফলো করি না, করতে বাধ্যও নই, এমনকি আপনারও না। সে যাই হোক, আমার দায়িত্বটা আমি শেষ করি। মিস্টার অ্যান্ড মিস খান, এটা আপনাদের চিঠি, আপনারই কেবল এটা পড়ুন। মিস্টার অ্যান্ড মিস চৌধুরী, এটা আপনাদের চিঠি। স্যার, এটা আপনার চিঠি। মিস নীরা, এটা আপনার চিঠি। সবাই নিজের চিঠিটা পড়ে ফেলুন। কবির, কণিকার চিঠি। প্রিয় আম্মু বাবা, জানি আমি তোমাদের প্রিয় না, কিন্তু তোমার আমার খুব প্রিয়। আমি জানি আমি তোমাদের মেয়ে হওয়ার যোগ্য নই, কখনোই তোমাদের মেয়ে হতে পারিনি, আর কখনো পারবও না। কিন্তু তোমরা আমার আব্বু বাবা ছিলে, আছো আর সারা জীবন থাকবে। এই চিঠিটার পাশেই একটা উইল আছে, প্রপার্টি পেপার। আমি খান এম্পায়ারের একচ্ছত্র সম্রাজ্ঞী হয়ে এই খান এম্পায়ারের নীরার নামে করতে পারবো না, কারণ ওই নীরা থাক, কারণটা না হয় তোমরা নাই জানলে মেনে নিতে পারবে না। যাই হোক, পুরো খান এম্পায়ার আমি তোমাদের নামে করে দিয়েছি। তোমরা এর যা খুশি করতে পারো। ভালো থেকো। ইতি, তোমাদের খুনি মেরিন। নিহাল, নীলিমার চিঠি। প্রিয় মামুনি বাবা, তোমাদের জন্যই আমি নতুন করে মা বাবা ফিরে পেয়েছিলাম। বাবা হয়তো কখনো মেয়ে বলে ডাকেনি, কিন্তু তোমার ব্যবহারে আমি বাবার স্নেহ পেয়েছি। তুমি যেদিন আমার মাথায় হাত রেখেছিলে সেটা আমার জন্য খুব স্পেশাল ছিল। আমি জানি তুমি আশীর্বাদও করেছিলে। আর যেদিন আমার হাতের মাংস পিঠা খেতে চেয়েছিলে সেদিন সত্যিকারের অর্থে আমি বাবা পেয়েছিলাম। আর মামুনি, তোমার কথা কি বলবো, তুমি আমাকে ছেলের বউ না মেয়ে বানিয়ে রেখেছিলে। 15টা বছর মায়ের যে কোলের জন্য ছটফট করেছি সেই কোল তুমি আমাকে দিয়েছ, ঋণী করে দিলে। এখন নীরা নীরের বউ হবে, নীর খুশি থাকবে। এর থেকে আনন্দের আমার আর কিছুই নেই। কিন্তু যেই সত্যিটা তুমি আমি জানি সেটার জন্য বলছি, নীরকে সেফ রাখার দায়িত্বটা তোমার হাতে দিয়ে গেলাম। ভালো থেকো তোমরা। ইতি, তোমাদের বৌমা। নীরার চিঠি। প্রিয় খুনি, কী রে অবাক হলি? কি ভেবেছিলি আমি কোনোদিন কিছু জানতে পারবো না? তুই আমার মামাকে মেরেছিস সেটা কেউ কোনোদিন জানবে না। তুই এখনও কেন বেঁচে আছিস জানিস? আমার আম্মু আর বাবার জন্য। কারণ তোর গায়ে একটা ফুলের টোকাও ওরা মেনে নিতে পারে না। তোকে জানে মেরে দিলে তো তাদেরও পাওয়া যাবে না। তুই এবার নীরকে পেয়ে যাবি। কিন্তু যদি কখনো কোনোদিন নীরের দিকে তোর খুনির হাত বাড়াস তবে মনে রাখিস, ওই মুহূর্তে তুই নিজের কাল দেখতে পারবি। ইতি, তোর কাল মেরিন। নীরের চিঠি। প্রিয় নীর, যেদিন প্রথম আপনি আমার কাছে এসেছিলেন সেদিন আমি আপনাকে একটা কথা বলেছিলাম যে আপনার ঘৃণা মেনে নিতে পারবো, কিন্তু করুণা না। কিন্তু আপনি তো আমাকে ছলনা করলেন। যাই হোক, আপনি চেয়েছিলেন না আপনার নীরা যেন খান এম্পায়ারের মালিক হয়। আমি মিস্টার অ্যান্ড মিসেস খানের নামে সব সম্পত্তি ট্রান্সফার করে দিয়েছি। এটা তো ছিল আমাকে বাঁচিয়ে রাখার কারণ। আসলে আপনি খুবই ভালো নিউরোলজিস্ট। আমি তো আপনার ভালোবাসা কখনো চাইনি, কারণ আপনাকে ভালোবাসার আগে আমি এই শর্ত দিয়ে নেইনি যে আপনিও আমাকে ভালোবাসবেন। তবে কেন এই ছলনাটা করলেন? যদি স্বামীর অধিকার নিয়ে ডিভোর্স, এমনকি নীরাকে দ্বিতীয় বিয়ে করতেও চাইতেন তবুও দিয়ে দিতাম। কিন্তু আপনি তো ছলনা বিশ্বাসী। তবুও আপনার উপর আমার কোনো অভিযোগ নেই, কারণ এতে আপনার দোষ নেই। আমার ভাগ্য হয়তো আমার আল্লাহ সুখী কিছু লেখেনি। মিস্টার অ্যান্ড মিসেস খানকে একটু দেখে রাখবেন প্লিজ। আমার মা বাবা হিসেবে নাই দেখলেন, অন্তত নীরার খালামণি খালু হিসেবে দেখে রাখবেন। এই চিঠিটার সাথে ডিভোর্স পেপার আছে, নীর মেরিনের। আমি সাইন করে দিয়ে গেলাম। এটা আপনার জন্য উপহার।
আমার তরফ থেকে, কারণ ছলনার ছলেই আপনি আমাকে যে মিথ্যা ভালোবাসার মুহূর্ত দিয়েছেন, সেই মুহূর্তগুলোকে সত্যি করে সাজিয়ে রাখবো, যা আমার বাকিটা জীবন চালানোর জন্য যথেষ্ট। আপনার ভালোবাসা হয়তো সত্যি ছিল না, কিন্তু আপনার হাতের প্রতিটা ছোঁয়া তো সত্যি ছিল। সেইটুকুই আমার জন্য অনেক। আপনার দেওয়া ভালোবাসার চিহ্ন হবে আমার বেঁচে থাকার অবলম্বন। আপনার জীবন থেকে সকল ঘৃণার অবসান ঘটিয়ে চিরতরে চলে গেল ঘৃণার মেরিন। সে কখনো আপনার সুখের পথের বাধা হবে না। না, সে মরবে না, কারণ আপনি তাকে নতুন করে বাঁচার কারণ দিয়েছেন। তার জন্য অসীম ধন্যবাদ। সুখে থাকবেন। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম, আই লাভ ইউ। ইতি, আপনার ঘৃণার মেরিন। চিঠিটা পড়ে নীরা ছাড়া সবার চোখে পানি। নীর ধপ করে বসে পড়ল। জন, তোমার সাহস কি করে হয় আমাকে তুই করে বলার? জন নিজের গানটা বের করে বলল, সাহসে দেখছিস কে? তুই চিঠিটা পড়বি এবং সেই সাথে সব সত্য বলবে এখনই, না হলে যে কটা বুলেট আছে সবগুলো ঠিক তোর হাত বরাবর লাগবো। নীরা ভয়ে চোটে সব ভরভর করে বলে দিল। সব শুনে সবাই স্তব্ধ। আমার আর কিছুই বলার নেই। নীলিমা ম্যাম, এই নিন রেকর্ডার। মিস্টার খান, এই নিন গান। এটা আপনাদের টাকার ছিল। জন চলে গেল। নীরার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কণিকা কবিরের হাত থেকে গানটা নিয়ে দুমদুম করে নীরার দিকে গুলি করতে লাগলো, কিন্তু কণিকা শুট করতে না পারায় আর একটা শক্টে থাকার কারণে এবং সেই সাথে নীরা সরে যাওয়ায় নীরার কেবল হাতে আর শোল্ডারে গুলি লাগলো। নিহাল নীরাকে পুলিশের হাতে তুলে দিল। নীর এখনো একইভাবে স্তব্ধ হয়ে বসে আছে। নীলিমা নীরের কাঁধে হাত রাখলো। নীর বলে ধাক্কা দিল, আর সাথে সাথে নীর কান্নায় ভেঙে পড়ল। মামনি, মামনি, আমার মেয়েটা চলে গেল কেন? ওকে বলো না ফিরে আসতে। ও তোমার কথা ঠিকই শুনবে। বলো মামনি। ও মামনি, ওকে বলো না আমার ভালোবাসা ছলনা ছিল না। ওকে যে আমি সত্যি সত্যি ভালোবেসেছিলাম। আমি তোর সকল দুঃখ দূর করার জন্য, কেবল নীরাকে ধ্বংস করার জন্য ওসব করছিলাম। তা তো তুমি জানো মামনি। ওকে বলো না মামনি, আমার ঘৃণার মেরিন না, ভালোবাসা মেরিন। খুব ভালোবাসি ওকে, খুব। ওকে ছাড়া বাঁচতে পারবো না। সেদিন নীরের আর্তনাদ সকলের দুঃখকে ছাপিয়ে যায়, কিন্তু তার সেই হৃদয় ভাঙা চিৎকার শোনার জন্য তার ভালোবাসার মেরিন ছিল না, কারণ সে চলে গেছে অজানার পথে। হায় রে অভাগী, যদি সবটা জানতে পারত তাহলে হয়তো গল্পটা আজকে এখানেই শেষ হয়ে যেত। কিন্তু কিছু করার নেই। সব মাই চায় তার সন্তানের সুরক্ষা, তাই মেরিনও চেয়েছিল তার অনাগত সন্তানের সুস্থতার সুরক্ষা। যদি অ্যানিভার্সারির দিন নীর মেরিনের জীবনটা চায়, মেরিনকে দিতে বাধ্য, কারণ সে যে নীরকে ছুঁয়ে কথা দিয়েছে, সেদিন নীর যা চাইবে সেটাই দেবে। অন্য সময় হলে হাসতে হাসতে জীবন দিতে পারত, কিন্তু এখন যে ওর ভেতর আরও একটা জীবন আছে, ও নিজেকে শেষ করতে পারবে না। কিন্তু অভাগী তো জানে না যে নীরের ভালোবাসা অভিনয় ছিল না, ওর উদ্দেশ্য জন্য কিছু ছিল। ভাগ্যের লিখন না যায় খণ্ডন, তাই মেরিন ফুলকে ভুল ভেবে নিজের সুখের জীবন ভাসিয়ে দিল। আসলে মেয়েটা হারাতে হারাতে এতটাই দুর্বল হয়ে গেছে যে ওর কাছে আর হারানোর শক্তি নেই। নিজের সন্তানকেও হারাতে পারবে না, তাই সন্তানকে নিয়ে নিজেই সকলের থেকে হারিয়ে গেল। 8 বছর পর কলকাতায় সাউথ পয়েন্ট স্কুল। নির্বন, নির্বন, এই দীপু, নির্বনকে দেখেছো? গেল কোথায় ছেলেটা? নির্বন। ওদিকে রনি, মেঘ, চন্দন নামে 3টা ছেলে রোহান নামের একটা ছেলেকে ধরে রেখেছে, আর নির্বন ওকে পিটাচ্ছে। দেখো নিবর্ণ, আমি মিসকে বলে দেব যে তুই আমাকে মেরেছিস। আর কোনোদিনও এমন কথা বলবি তুই? এমন কাজ করবি? হ্যাঁ বল। এই নির্বন, মণি আপু এইদিকেই আসছে। মিসকে বলে দিবি? তো কি বলবি? যে আমি তোকে মেরেছি। কেউ বিশ্বাস করবে? কেউ করবে না, কারণ আমি বেস্ট স্টুডেন্ট, বেস্ট ওয়েল ম্যানার্ড স্টুডেন্ট অ্যাওয়ার্ডও পাই, আর সেটা সবাই জানে। কিন্তু আমি যদি বলি যে তুই কি করেছিস, তবে তোকে না এই স্কুল থেকে বের করে দিবে। বাসায় গিয়ে বিচার দিবি, তাও আমার কিছু হবে না। তোর মা বাবা তোকেই বকবে, তোর কথাই শুনবে না। আর তাছাড়াও এই স্কুলের প্রিন্সিপালকে জানিস? আমার মামনি, আমার মামামণিকে জানিস? শহরের সেরা ধনীদের মধ্যে একজন। কেউ আমার কিচ্ছু করতে পারবে না, বুঝেছিস? এই নির্বন, মণি আপু এইদিকেই আসছে।
ও ফিশ, গাইজ গাইজ গাইজ, চেঞ্জ অল দিস। আর রোহনের বাচ্চা, আপুর সামনে আমার হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবি, না হলে এমন মারবো যে। নির্বন বলেই মনি দরজা খুলে দেখে যে নির্বন, মেঘ, রনি, রোহাত, চন্দন, দিদি, নীলি, দিনা বসে পড়েছে, গ্রুপ স্টাডি করছে। মনির কেন যেন খটকা লাগলো, তবুও মনি হাসি রেখা টেনে বলল, এ কি তোমরা এখানে? আরে আপু তুমি আসো, ভেতরে আসো। পড়াশোনা হচ্ছে বুঝি? আপু। তোমরা আসলেই খুব ভালো, তাই জন্য তো টিফিন টাইমে পড়ছো। পড়তে হবেই আপু, সামনে হাফ ইয়ারলি এক্সাম না। গুড, সবাইকে টিফিন করেছো? না। তার মানে করোনি? এক কাজ করো, সবাই টিফিন করে নাও। ওকে আপু। সবাই বেরিয়ে গেল। চলো আপু, আমরাও টিফিন করে নিই। মনি চুপচাপ নির্বনের সামনে গিয়ে নির্বনের কানটা মুড়ে দিল। আরে আরে আপু, কি করছো? কি লাগছে তো আমার। লাগার জন্য তো ধরেছে, আবার মারামারি করছিলি কেন? মারামারি? আমি কি যে বলো, কার সাথে মারামারি করব? দে অল আর মাই কলিজাস। কলিজা না? রেহান, তোর কলিজা কবে থেকে হলো বল দেখি? ওকে মারার জন্য তুই এখানে এনেছিলি, তাই না? কি যে বলো আপু, আমি কি কখনো কাউকে মারতে পারি? আমি তো সুইট বয়, আমি তো মারামারির মও জানি না। ওরে আমার সুইট বয় রে, আমার সামনে একদম ড্রামা করবি না। আমি মা, বাবা, টিচার অ্যান্ড ফুপি নই যে তোর এই কিউট ফেসের আড়ালে রাগী নির্বনকে চিনব না। তোকে আমি হার হেরে চিনি। এখন বল, ওকে মারছিলি কেন? তো কি করব, ও রিতকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল কেন? তারপর সরি বলতে সেটা তো বলেনি, উল্টো আরও আলতু ফালতু কথা বলতে লাগলো, এমনকি মামুনিকে নিয়েও পচা পচা কথা বলতে লাগলো। এত সাহস আমার মামুনিকে নিয়ে পচা কথা বলে, আর আমি রাগ কন্ট্রোল করতে পারলাম না, লাগালাম। এত রাগ কেন তোর? তুই কি সত্যি আড়াল ফুপির ছেলে? ফুপি কত ভালো, কত সুইট, আর তুই বিশ্ব বদমাস। কি যে বলো আপু, আমি তো সব থেকে ভালো বাবু, দেখো না টিচাররা সবাই বলে। ওরে আমার ভালো বাবু রে, কেউ তো আর তোমাকে চেনে না। এ কি, তোর হাতে রক্ত কেন? কিচ্ছু না, জাস্ট একটুখানি। একটুখানি? তোর কাছে হতে পারে একটুখানি, ফুপির কাছে না। ফুপির হার্ট অ্যাটাক করানোর জন্য এটাই যথেষ্ট। দেখি বস তো, ব্যান্ডেজ করে দিচ্ছি। নিশ্চয়ই মারামারি করতে গিয়ে পেয়েছিস ব্যথাটা। কেন যে মারামারি করতে যাস? আমি কি খামোখা কাউকে মারি নাকি? যদি কেউ ভুল করে তখন তাকে শাস্তি দেই। চুপ থাক, যেদিন ফুপি এগুলো জানবে তখন কি হবে? ফুপি কত কষ্ট পাবে। মোটেও না, আমার মামুনিকে কখনো কষ্ট পেতে দিব না। আর তাছাড়াও মামুনি জানবে কি করে তুমি আছো না, আমার ওয়ার্ল্ডস বেস্ট আপু। হইছে, অতএল দিতে হবে না। কোনোদিন ফুপিকে বলিনি আর বলবও না, কারণ আমি জানি যে আমার ওয়ার্ল্ড বেস্ট ভাইটু কোনো ভুল করে না। লাভ ইউ আপু। লাভ ইউ টু ভাইটু। নির্বন, ছেলেটার পুরো নাম নির্বন আড়াল। ওর মায়ের নাম আড়াল, সে একজন ডাক্তার। নির্বন ক্লাস 2-তে পড়ে। স্কুলের সব টিচার অ্যান্ড কর্মচারীদের চোখের তারা। ওর মতো ভালো বাচ্চা দুইটা নেই। প্লে ক্লাস থেকে বেস্ট ওয়েল ম্যানার্ড স্টুডেন্টের অ্যাওয়ার্ড পেয়ে আসছে। কিন্তু কেউ জানে না যে ইনোসেন্ট নির্বনের আড়ালে একটা রাগী জেদি ছেলে লুকিয়ে আছে। অন্যদিকে একটা বাইক হঠাৎ করে সামনে চলে আসাতে একটা মাইক্রোবাস খুব জোরে ব্রেক মারল। গাড়িটা থামতেই পেছনের গাড়ির ব্রেক করা গাড়ির সবাই নিচে নেমে এলো আর জিজ্ঞেস করতে লাগলো যে সবাই ঠিক আছে কিনা। নিপা, আরে সবাই তো এখানে, আড়াল ম্যাম কোথায়? ও নো ডক্টর, আড়াল তো মনে হয় গাড়ির ভিতরেই। আমরাই ভয় পেয়ে গেছি, তাহলে আড়াল ম্যাম তো মনে হয় কাঁপছে। ভয়ে হার্ট অ্যাটাক না করে ফেলে। লেটস গো টু হার। চলো চলো। সবাই গাড়ির ভেতরে গিয়ে দেখলো যে পেছনের সিটে বসে আড়াল ভয়ে চোখ বন্ধ করে কাঁপছে আর কি যেন বিড়বিড় করে বলছে। নিপা দৌড়ে আড়ালের কাছে গেল। আড়ালের কাঁধে হাত রাখতেই আড়াল ভয় পেয়ে চমকে উঠল। ম্যাম ভয় পাবেন না, ইটস মি নিপা, আপনার পিএ। ডাক্তার আড়াল চোখ খুলল। মায়াবী তার চোখের চাহনি, কিন্তু কালো ফ্রেমের চশমার আড়ালের থেকে সেই অসম্ভব সুন্দর চোখ দুটো, অনেক সুন্দর চেহারা তার। সবসময় ফুল হাতা ড্রেস পরে, কোমর পর্যন্ত চুল সবসময় খোপা করে রাখে। নিজের সব কথাই সে আড়ালে রাখে। আড়াল নামটাই তাকে শুধু মানায়। অনেকটা ভীতু, খুব শান্ত স্বভাবের, নম্র ভদ্র, কখনো উচ্চস্বরে কথা বলে না।
খুবই ভালো ব্যবহার। রাগ কি জিনিস তা সে জানেই না। ভালো হওয়ার সব গুণ তার মধ্যে আছে। মেডিসিন ডাক্তার, খুবই ভালো ডাক্তার। রক্ত সহ্য করতে পারে না বলে সার্জন হয়নি, মেডিসিন ডাক্তার হয়েছে। তাকে সবাই ভালোবাসে। সে হলো সবার হ্যাশট্যাগ ভালোবাসার আড়াল, একজন সিঙ্গেল মাদার। কি হয়েছে? সব ঠিক আছে তো? এমন হলো কেন? জি ম্যাম, এখন সব ঠিক আছে। আপনি ঠিক আছেন তো ম্যাম? হুম, একটু পানি খাবো। এই নিন ম্যাম। আমরা কি পৌঁছে গেছি? না ডিয়ার, আড়াল 4 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ও তাহলে আপনারা গাড়ি নিয়ে যান, আমি রিক্সা দিয়ে চলে যাব। নো ওয়ারি ডিয়ার, আড়াল এবার আর অমনভাবে গাড়ি চালাবো না, ভয় পাবে না। ডাক্তাররা সবাই গাড়ি করে একটা গ্রামে গেল ফ্রি চিকিৎসা দিতে। এই শান্তশিষ্ট ভীত ডাক্তার আড়ালের ছেলেই সেই নির্বাণ, তুফান নির্বন। নির্বন 7 বছরের একটা ছেলে, ক্লাস 2তে পড়ে। ভীষণ জেদি, রাগী, নাকের মাথায় সবসময় রাগ থাকে। চোখের সামনে অন্যায় দেখলে সহ্য করতে পারে না। কিন্তু আড়ালের কাছে, সব টিচারের কাছে, মামা মামির কাছে নির্বন হলো মায়ের মতো শান্তশিষ্ট একটা ছেলে। কিন্তু নির্বনের 6টা বন্ধু আর মামাতো বোন মনই জানে যে নির্বন কতটা রাগী আর বাজে। আর যারা নির্বনের হাতে মায়ের খেয়েছে তারা চেনে নির্বনকে। মনি হলো নির্বনের মামাতো বোন, ক্লাস 6-এ পড়ে। নির্বনকে খুব আদর করে। নির্বনের ছুটির পর মনি আপু, বলতে থাক। বলো তো আজকে কে নিতে আসবে আমাদের, মামা নাকি মামুনি? তোর মামা মানে আমার বাবা নিতে আসবে। আজকে আমার মামুনি নিতে আসবে, মানে তোমার ফুপ্পি। জি না। জি হ্যাঁ, ওই দেখো মামুনির গাড়িও চলে এসছে। আড়ালের গাড়ি থামলো। আড়াল গাড়ি থেকে নামলো। নির্বন আর মনি দৌড়ে এলো। আড়াল দুজনকে জড়িয়ে নিল। আমার 2টা কলিজার টুকরা। ফুপ্পি, মামুনি। ক্লাস কেমন হলো দুজনের? ভালো। ওলে আমার কলিজা 2টা, কিন্তু দৌড়ে এলে কেন? পড়ে গেলে? মামুনি অল্প জোরে দৌড় দিছি, আর দৌড়াবো না। গুড বাই, এখন চলো সবাই। আড়াল দুজনকে নিয়ে বাসায় গেল। ফুপ্পি, আমরা কোনো বাসায় যাচ্ছি? ফুপ্পির বাসায়। সত্যি? হ্যাপি। আপু, আজকে অনেক মজা করব। মামুনি, আজকে বাসায় গিয়ে কি সারপ্রাইজ পাবো? বাসায় গেলেই পাবে। কি রান্না করেছো সেটা তো বলবে। বলো তো দেখি, কে গেস করতে পারে? ফুপ্পি ফুপ্পি, আমি বলি। বলো তো। চিকেন ললিপপ, ফ্রাইড নুডলস, পাস্তা, আর 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 চকলেট ভাজ। সত্যি মামুনি? কিন্তু কি বাবাই? নির্বন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, কিছু না মামুনি, আপু আর আমি তো একই। আড়ালের কাছে নির্বনের হাসিটাই ওর দুনিয়া। ওলে আমার সোনামণি, তোমার প্রিয় রান্নাও করেছি, বিরিয়ানি আর চকোলেট পুডিং। আই লাভ ইউ এতগুলো মামুনি। ইন বাংলাদেশ। রাত 3টা বাজে, নির্জে এখনো ফিরলো না নীলা। এই 8 বছরে তোমার ছেলে কদিন বাড়ি ফিরেছে বলো তো? বাড়িতে থাকে কদিন, দেশেই থাকে কতদিন, খালি খুঁজে বেড়ায় মেরিনকে। ছেলেটাকে কি আমরা হারিয়ে ফেলেছি? তুমি সেদিন ঠিকই বলেছিলে যে একটা সময় মেরিন নীরকে ছাড়লেও নীর মেরিনকে ছাড়বে না। ভাবতেও পারিনি কথাটা এমনভাবে প্রতিফলিত হবে। নীর নামটা এখন সকলের অপছন্দের। উগ্র মেজাজ, দুর্ব্যবহার, রাগ, সবকিছুর জন্য নীরই এখন ঘৃণার নীর হয়ে গেছে। মেরিনের যত রং ছিল সব রং এখন নীর ধারণ করেছে। যখন যেখানে বাংলাদেশের, দেশের বাইরে, সেখানেই মেরিন নামে কোনো কারো খোঁজ পেলেই সেখানে চলে যায়। নীর হাতে লেখা ঘৃণার কথাটা মিশিয়ে তার আগে ভালোবাসা লিখেছে। 8টা বছর নীর সাইকো হয়ে গেছে। নীরের সব পোশাকে মেরিনের নাম লেখা। নীরের সব দোয়ায় এখন শুধুই মেরিন। কবির কণিকা কাঁদতে কাঁদতে অন্ধপ্রায়। বিভিন্ন মাজারে মাজারে ঘুরেছে, হজ করেছে মেরিনকে পাওয়ার আশায়। কিন্তু মেরিন হারিয়ে গেছে। কেমন করে বয়ে যাওয়া বায়ুকে আর ফিরে পাওয়া যায় না, তেমনি মেরিনকেও পাওয়া যাবে না। ভোর 4টা, নীর বাসায় ফিরল মাতাল হয়ে। বাড়িতে আসতেই তার মা সামনে পড়ে। এ কি মামুনি, তুমি ঘুমাওনি?
যখন কোনো মায়ের ছেলে বাড়ির বাইরে থাকে তখন কোনো মায়েরই ঘুম আসে না। এসব ছাইপাশ কবে বাদ দিবি রে? যেদিন আমার জীবন ফিরে পাবো। পরদিন সকালে নীরের ঘুম ভাঙল। এই বাবর 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 দৌড়ে এলো। জি স্যার। কয়টা ডাক দিতে হয়েছে? দুইবার। ইউ আর ফায়ার্ড। সরি স্যার, একটা সুযোগ দিন প্লিজ। নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ কাউকে দ্বিতীয়বার সুযোগ দেয় না। আউট। তখন নীরের ফোনে মেডিকেল বোর্ড থেকে একটা ফোন এলো। হ্যালো হ্যালো মিস্টার চৌধুরী, কলকাতার সিটি হসপিটালে একটা বাচ্চার ব্রেন টিউমার হয়েছে, খুবই ক্রিটিক্যাল অবস্থায়। সেখানকার একজন সিনিয়র ডক্টর আপনার নাম প্রেফার করেছে বাচ্চাটার সার্জারিটা করার জন্য। সো স্যাড। তো আমি কি করতে পারি? মিস্টার চৌধুরী, আপনাকে সেখানে যেতে হবে সার্জারিটা করার জন্য। আমি পারবো না। ইউ হ্যাভ টু গো। এই যে হ্যালো, এটা সবাই জানে যে নীর নিজের ইচ্ছের বিরুদ্ধে কোনো কাজ করে না। আমার এখন কলকাতা যাবার কোনো ইচ্ছা নেই, তাই আমি যাব না। তাহলে আমরা আপনার প্র্যাকটিস বন্ধ করে দেব, লাইসেন্স বাতিল করে দেব। সো হোয়াট, আই ডোন্ট কেয়ার। মিস্টার চৌধুরী, আপনি কি জানেন আপনার নাম ওই হসপিটাল থেকে প্রেফার করেছে? না, জানি না আর জানতেও চাই না। মিস্টার চৌধুরী, আপনার নাম প্রেফার করেছে ডক্টর জাফর ইকবাল। সো হোয়াট, স্যার করেছেন? ইয়েস। এখন কি আপনি যাবেন? অফকোর্স আমি যাব। ধন্যবাদ। নীর ফোন রেখে দিল। বাবর বাবর এই বাবর। কি হলো? তোমার নাম কি বাবর? ও কোথায়? তুই নাকি ওকে ফায়ার করেছিস তাই চলে গেছে। ও ইয়েস, হোয়াট এভার। কালকে আমি কলকাতা যাচ্ছি। কেন? নীর কখনো কাউকে জবাব দেয় না। আমি কি জানতে পারি না? ইয়েস পারো। আমি তো নিজে থেকেই বলছিলাম, তুমি প্রশ্ন করলে কেন? এই কারণে বলবি না? হুম। আবার কোন মেরিনের খোঁজ পেলি? নীর বাঘের মতো নীলিমার দিকে তাকালো। নীরের চোখ দেখে নীলিমা ভয় পেয়ে গেল। মেরিন শুধু একজনই, আর কোনো মেরিন নেই। আর কেউ মেরিন হতে পারে না। গট ইট? নীলিমা বড় একটা ঢোক গিলে বলল, বাবা। নো হোয়াট? তুমি কি কলকাতাতেও এমন হনুমান সেজে যাবে? আই মিন একটু শেভিং টেভিং করে যাও। আমি কি ওখানে বিয়ে করতে যাচ্ছি নাকি? না তা না, এয়ারপোর্ট আই মিন ভিসা পেতে ঝামেলা হবে। তুমি মনে হয় ভুলে গেছো যে আমি নীর মেরিন আহমেদ চৌধুরী বর্ষণ। আমি আমার নিয়মে চলি। বলে নীর ওয়াশরুমে চলে গেল। কি ছিল আমার ছেলেটার, কি হয়ে গেছে আমি জানি না। কবে পাবো আমি আমার ছেলেকে, কবে ফেরত পাবো কি না। আমার নীরকে ফেরাতে পারে একমাত্র নীরের মেরিন। মেরিন মামুরি রে, কোথায় রে তুই? তোকে যে খুব দরকার আমাদের, বিশেষ করে তোর নীরের। তোর নীর যে নষ্ট হয়ে গেছে, কবে ফিরবি রে তুই? তোর খান অ্যাম্পেয়ার, তোর চৌধুরী অ্যাম্পেয়ার যে তোকে ছাড়া শূন্য। ফিরে আয় রে, দেখে যা তোর নীর আর তোর সেই ভালোবাসার নীর নেই। এখন যে সে নিজেই ঘৃণার নীর হয়ে গেছে। কলকাতায় রাত ৮টা। আড়াল বারান্দায় দাঁড়িয়ে আছে, আকাশবাণী মুখ করে তাকিয়ে আছে। মেঘের সাথে তারার খেলা দেখছে। সেই সাথে মেঘ তারার খেলা দেখে মাতোয়ারা চাঁদের হাসিও দেখছে। তখন কেউ আড়ালকে পেছন থেকে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। আড়াল জানে এটা কার শরীরের ঘ্রাণ। আরে তুমি এখনো ঘুমাওনি দুষ্ট? আগে বলো তুমি কেন ঘুমাওনি? আড়াল রকিং চেয়ারে নির্বনকে কোলে তুলে নিয়ে পড়ল। মামুনির ঘুমটা ভেঙে গেছে, তুমি কেন উঠলে? আমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছি, দেখি আমার মামুনিটা নেই। বুঝলাম আমার মামুনি আজকেও মেয়ে তারা চাঁদের খেলা দেখছে। ওলে আমার সোনা বাচ্চাটা রে। আড়াল নির্বনের কপালে চুমু এঁকে দিল। হাতে কফি কেন? এত কষ্ট করে কফি বানাতে গেলে কেন এত রাতে? আমি তো জানি যে আমার মামুনি হালকা শীতের মধ্যে কফি খেতে এতগুলো ভালোবাসে। আমার বাবাইটা বুঝি ভালোবাসে না? তোমার বাবুইটা তার মামুনিকে বেশি ভালোবাসে, তাই তো সে মামুনির কথা শুনে উইকে একদিন কফি খায়। রোজ খেলে অসুখ হয়ে যায়। আড়াল ছেলেকে বুকের সাথে জড়িয়ে নিল। কি হলো মামুনি? কিছু না মামুনি। তাহলে কফিটা খাও। আড়াল খেলো। ওয়াও, ইটস বেস্ট কফি অফ দ্য ওয়ার্ল্ড।
সত্যি? হুম, এখন তো বেস্ট একটা কফি বানিয়ে খাওয়ানোর জন্য তো আমার বাবুই পাখিটাকে একটা গিফট দিতেই হবে। তো আমার বাবুই পাখিটার কি গিফট লাগবে? হুম হুম। আমার কিছু লাগবে না মামুনি, আমার তো সবই আছে। আমি কেবল তোমার বুকের মধ্যে ঘুমাতে চাই। তাই? সেটা তো রোজই ঘুমাও, কিন্তু মামুনি যে তার বাবুই পাখিটাকে একটা গিফট দিবই। কাল মামা, মামিমণি, মণি আপু, বাবুই পাখি আর মামুনি মিলে অ্যামিউজমেন্ট পার্কে যাব। এত এত টয়েস কিনবো, এত এত রাইডে চড়বো, মজার মজার খাবার খাবো, খুব মজা করব। সত্যি মামুনি? হুম। থ্যাংক ইউ মামুনি, লাভ ইউ মামুনি। বলেই নির্বন মায়ের গালে চুমু দিল। আচ্ছা মামুনি, তুমি মেঘ তারা চাঁদের খেলা কেন দেখো? আমার ভালো লাগে বাবা, তাই। আর বেশি ভালো লাগে এই শুকতারার পাশের ঝলমল করা তারাটাকে। কেন? কারণ ওটা তোমার বড় বাবা বলে। আমার বড় বাবা মানে? তোমার বড় বাবা মানে মামুনির দাদু ভাই। তাই? সবসময় সবার থেকে উজ্জ্বল, যে তোমার মামুনিকে পথ দেখায়। দুদিন পর নীর কলকাতা পৌঁছালো, বাচ্চাটাকে দেখলো, ট্রিটমেন্ট স্টার্ট করলো। পরদিন নীর বিকালে হাঁটতে বের হলো। একটা পার্কের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, হাতে থাকা ছোট টুনি ট্যাগ হুইস্কি এর বোতলটা কেবল বের করলো। তখন কোথায় থেকে যেন একটা ফুটবল এসে ওর হাতে লাগলো, আর ঠাস করে নীরের হাত থেকে বোতলটা পড়ে গেল। নীর ভীষণ রেগে গেল। নীর পেছনে ঘুরলো, দেখলো 4-5টা বাচ্চা বাচ্চা ছেলে দৌড়ে আসছে। এই বলটা কে ছুঁড়ে মেরেছে? ওদের মধ্যে থেকে নির্বন এগিয়ে এসে মাথা নিচু করে বলল, আঙ্কেল আমি মেরেছি। নির্বনের মুখটা কেমন যেন মায়া ভরা, তবু নীর রেগেই বলল, সরি আঙ্কেল। খেলার জন্য তো বড় পার্ক, আর তারপরও মানুষের গায়ে বল ছুঁড়ে মারো কেন? সরি আঙ্কেল। সরি বলাতে কি সব ঠিক হয়ে যাবে? খুন করে এসে বলবে যে সরি, তাহলে কি সব ঠিক হয়ে যাবে? সরি আঙ্কেল। এই তুই শুধু শুধু লোকটাকে সরি বলছিস কেন রে? তার ওপর লোকটার ঝাড়িও খাচ্ছিস। চন্দন, আমাদেরই তো ভুল ছিল, খেয়াল রাখা দরকার ছিল। আর তাছাড়াও আঙ্কেল আমাদের গুরুজন, শাসন করতেই পারেন। গুরুজনদের শাসনের মধ্যেও ভালোবাসা থাকে, শিক্ষা থাকে। আমাদের ভুল ধরানোগুলো না ধরিয়ে দিলে আমরা সেগুলো ঠিক করব কিভাবে? ক্ষমা করে দিবে আঙ্কেল? নীর নির্বনের কথা শুনে মুগ্ধ হয়ে গেল, বলটা দিয়ে দিল। নির্বন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল। নির্বনের হাসির মধ্যে নীর কি যেন একটা খুঁজে পেল। নির্বনের দিকে তাকিয়ে তাকিয়েই নীর পেছনের দিকে হাঁটতে লাগলো। তখন আবারও একটা বাচ্চা ছেলের সাথে ধাক্কা লাগলো, আর সেই ছেলেটার হাতে থাকা 4-5টা আইসক্রিম নীরের গায়ে পড়ে গেল। হেই ইউ, চোখে দেখো না, আকাশের দিকে তাকিয়ে হাঁটো নাকি? আমি না হয় আকাশের চোখ দিয়ে হাঁটি, কিন্তু আপনি তো চোখ কান সব আকাশ দিয়ে হাঁটেন। কখন থেকে সরতে বলছি সরেন তো নাই, তার মধ্যে চোখেও দেখেন না। এই ছেলে, একটা থাপ্পড় দিব। একে তো ভুল করেছো, তার মধ্যে মুখে মুখে তর্ক করছো। তর্ক কোথায়? আমি জাস্ট সত্যটা বললাম, আর আপনি শুধু আমাকে থাপ্পড় মারবেন কেন? আমি কি করছি? একে তো ছোটদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না, তা আমাদের পচা পচা কথা বলেন। আপনার মতো মানুষের তো এই পার্কে ঢোকাই ঠিক হয়নি। মেঘের কথা শুনে নীর ঠাস করে থাপ্পড় মারতে নিল, কিন্তু ঠিক তখনই থাপ্পড়টা মারবে, তখনই নির্বন মেঘকে সরিয়ে নিজে থাপ্পড়টা খেল। নীর অবাক হয়ে গেল, সেই সাথে ওর বুকটাও কেঁপে উঠল। তখন নির্বন হাত দিয়ে ইশারা করে বলল, চুপ থাকো আঙ্কেল প্লিজ। মেঘ বল তো কি হয়েছে? নীর অবাক হয়ে গেল এতটুকু বাচ্চার অ্যাটিটিউড দেখে। মেঘ নির্বনকে সবটা বলল। আপনি কেন বিনা দোষে আমার বন্ধুকে মারতে যাচ্ছিলেন? বিনা দোষ মানে? হি ইজ আ ম্যানারলেস বয়, বেয়াদব। ভদ্রভাবে কথা বলতে সেখানে। আমার বন্ধু যেটা বলছে সেটাই সত্যি। আর আপনি বুঝি খুব শিখেছেন? আপনি নিজেই তো আদব কায়দাবিহীন রেলগাড়ি, নিজে আদব শিখে তারপর অন্যদের শেখাতে আসবেন। নির্বনকে থাপ্পড় মারতে গেলে নির্বন খপ করে হাতটা ধরে ফেলল। নির্বনের চোখ রাগে লাল হয়ে গেল। নীর আরও অবাক হলো, এই রাগী চোখ দুটো মেরিনের রাগী চোখের সাথে কত মিল। যখন মেরিন রেগে যেত তখন ওর চোখ দুটো ঠিক এমনটাই লাগতো। নীর নিজেকে সামলে বলল, এতটুকু ছেলের এত সাহস? আমার হাত ধরো তুমি, তুমি জানো আমি কে?
জানি না, আর জানতেও চাই না। আর সাহস দেখাতে বড় ছোট লাগে না, প্রতিবাদ করতে বয়স লাগে না। আমি অপরাধ করলে আমাকে 100টা থাপ্পড় মারলেও আমি কিচ্ছু বলবো না। নির্বন নীরের হাতটা ছেড়ে দিয়ে বলল, কিন্তু বিনা অপরাধে চোখ রাঙানো সহ্য করে না নির্বন। নির্বন এই নামটা শুনেই নীর স্তব্ধ হয়ে গেল। ওর মনে পড়ল মেরিনের বলা সেই কথাটা, নীরের সাথে বন্যার বন জুড়ে দিলে হয় নির্বন। আর বলেছিল যে আমাদের ছেলের নাম রাখবো নির্বন। নীর নির্বনের সামনে হাঁটু গেড়ে নির্বনের গাল ধরে অস্থির হয়ে বলল, তো তোমার নাম কি বললে বাবা? নির্বন, নির্বন আড়াল, সান অফ ডক্টর আড়াল। তোমার মায়ের নাম কি? ডক্টর আড়াল। নির্বনের মায়ের নাম শুনে নীরের মনটা খারাপ হয়ে গেল। নীরের চোখে পানি চলে এলো। এ কি আঙ্কেল, তুমি কাঁদছো কেন? তুমি কি আমার কথায় খুব বেশি কষ্ট পেয়েছো? সরি গো, সরি। নির্বন নীরের চোখের পানি মুছে দিয়ে বলল, সরি আঙ্কেল, আমি তোমাকে হার্ট করতে চাইনি, কিন্তু আসলে রাগ উঠলে মাথা ঠিক থাকে না, তাই ভুলভাল বলে ফেলি। এই এতগুলো সরি। তুমি চাইলে আমাকে আরেকটা থাপ্পড় মারতে পারো, তবু তুমি কান্না করো না। নীর নির্বনকে জড়িয়ে ধরল। এতে দুজনেরই কেমন যেন একটা ফিল হলো। না বাবা, তোমাকে আমি মারতে পারবো না। কেন? কারণ তোমার নাম নির্বন। আমার নাম নির্বন বলে আমাকে মারবে না কেন? কারণ আমার ছেলের নামও নির্বন, তাই। তাই বুঝি? হুম। দ্যাটস গ্রেট। উই। কি হলো? এখন তো আর আমার কখনো বিয়ে হবে না। মানে কেন? কারণ তুমি তো আমাকে আর থাপ্পড় মারবে না। থাপ্পড়ের সাথে বিয়ের কি সম্পর্ক? আরে বুদ্ধু, এক গালে থাপ্পড় দিলে তো আর বিয়ে হয় না, আর তুমি তো আমাকে আরেকটা থাপ্পড় দিবে না, তাই তো আমার বিয়েও হবে না। নির্বনের এমন মিষ্টি মিষ্টি কথা শুনে নীর হো হো করে হেসে উঠল। আজকে 8টা বছর পর নীর এমন মন খুলে হাসলো। নীরের এই হাসি দেখতে নির্বনের বেশ লাগছে। ও নীরের দিকে তাকিয়েই রইল। নীর দেখলো যে নির্বন ওর দিকে তাকিয়েই আছে। নীর হাসি থামিয়ে বলল, কি দেখছ? আমার স্বর্গ। বলেই নির্বন নিজেই থতমত খেয়ে গেল। না মানে, সরি আঙ্কেল, আসলে আমার মামুনি আমাকে আর আমি আমার মামুনিকে এটা বলি, তো তাই তোমাকেও বললাম। রাগ করো না প্লিজ। হুম। থ্যাংক ইউ আঙ্কেল, আমি এখন আসি। হুম। বাই। নির্বন ওর দলবল নিয়ে চলে গেল। নীর ডুবে গেল অতীতে। নির্বন যেভাবে ওর দিকে আজকে তাকিয়েছিল, মেরিনও অমন করেই তাকিয়ে থাকতো। নীর যদি জিজ্ঞেস করতো যে পরে ধরে কি দেখো, তখন মেরিন জবাবে বলতো আমার স্বর্গ। আসলে নির্বন যখন খিলখিল করে হাসে তখন ওর বাবার নীরের মতোই লাগে। আর তাই যখন মেরিন মানে আড়াল মুগ্ধ চোখে নির্বনের দিকে, নির্বন যদি জিজ্ঞেস করে যে মামনি কি দেখছো, তখন মেরিন জবাব দেয় যে আমার স্বর্গ। মায়ের মতো করে নির্বনও মায়ের মুখের দিকে হাসির দিকে তাকিয়ে থাকে। আর মেরিন জিজ্ঞেস করলে নির্বনও বলে যে আমার স্বর্গ। অনেকেই বুঝে গেছে যে আড়াল মেরিন, আবার অনেকে কনফিউজড। সকল কনফিউজড এখানেই ক্লিয়ার করে দিচ্ছে, মেরিনই আড়াল। 8 বছর আগে সেদিন সকালে যখন মেরিন সব ছেড়ে ছুড়ে চলে এসেছিল, তখন তার সাথে নিজের নামও পরিবর্তন করে আড়াল রেখেছিল। কারণ মেরিন নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নিতে যাচ্ছিল। পাওয়ার ছিল, তাই সহজে কাজটা তাড়াতাড়ি করতে পেরেছিল। মেরিন দাদু ভাইয়ের সাথে 12 বছর কলকাতা ছিল। সেখানে ওদের ছোট্ট একটা বাড়িও আছে, তাই মেরিন সব ছেড়ে ছুড়ে সেখানেই চলে আসে। খান পরিবারের একটা টাকাও মেরিন নিয়ে আসেনি, কোনো টাকা পয়সা আনেনি। শুধু মেরিন হওয়ার পরই মামা আর দাদুভাই যে পলিসি করেছিল, সেই টাকা আর ছোটোবেলার বৃত্তির টাকা ব্যাংকে রেখে যে টাকা হয়েছিল, সেগুলো নিয়ে মেরিন কলকাতা গিয়েছিল। যাই হোক, কলকাতা গিয়ে মেরিন নতুন করে জীবন শুরু করে। মেরিন মরে গিয়ে আড়াল জন্ম নেয়। এখন আসি নির্বনের মামা মানে মেরিনের ভাই। মেরিনের ভাই আর কেউ না, জন। হ্যাঁ, জনই মেরিনের ভাই, বডিগার্ড। এই বডিগার্ড শব্দের অর্থ হলো দেহরক্ষী। জন মেরিনের সত্যিকারের অর্থেই বডিগার্ড, যে জীবন দিয়ে হলেও নিজের ম্যাডামকে সুরক্ষিত রাখে। মেরিন চলে যাওয়ার আগে জনকে মোটা অঙ্কের টাকা দিয়ে যায়, কারণ জনের কাছে মেরিন অনেক ঋণী। তাই জন যেন জীবনে কিছু করতে পারে, তাই জন্য মেরিন জনকে টাকা দিয়ে এসেছিল। মেরিন কত থাপ্পড় মেরেছে, কত খারাপ ব্যবহার করেছে,
কিন্তু জন সব সময় মেরিনকে নিজের ছোট্ট বোনের মতোই ভালোবেসেছে। তাই তো নিজের বডিগার্ড হওয়ার দায়িত্ব শেষ করে নিজের স্ত্রী সন্তান নিয়ে ভাইয়ের দায়িত্ব পালন করতে কলকাতা চলে যায়। মনি জনেরই মেয়ে। মেরিনের দেয়া সেই টাকা দিয়ে জন ব্যবসা শুরু করে, সফল হয়, তাই সে সেরা ব্যবসায়ীদের মধ্যে একজন। নির্বন 6 মাস হওয়া পর্যন্ত মেরিন জনের বাড়িতেই ছিল, কিন্তু এরপর নিজের বাড়িতে চলে আসে। মেরিনও এখন জনকে নিজের ভাই মনে করে। জনের স্ত্রীও ভীষণ ভালো। জন নিজের সাথেই মেরিনকে রাখতে চাইছিল, কিন্তু মেরিন রাজি হয়নি। মেরিন নিজেকে বিলীন করে আড়াল তৈরি করে। মেরিন যেমন ছিল তার সম্পূর্ণ বিপরীত হলো আড়াল। মেরিন আর আড়ালের মধ্যে কোনো মিল নেই, শুধু একটা জিনিস ছাড়া, সেটা হলো নীরের প্রতি ভালোবাসা। মেরিন যতটা নীরকে ভালোবাসত, আড়ালও ঠিক ততটাই ভালোবাসে। বলতে গেলে মেরিনের থেকে আড়াল নীরকে বেশি ভালোবাসে, কারণ নীর আড়ালকে নির্বন দিয়েছে, যা আড়ালের বাঁচার একমাত্র অবলম্বন। পরের দিন নীর আজও নির্বনের সাথে দেখা করতে সেই পার্কে এসেছে। নির্বন বন্ধুদের জন্য আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছে, তখন দেখলো যে ছোট্ট একটা 3 পায়ের খরগোশ রাস্তায় পড়ে আছে, আর একটা গাড়ি ছুটে আসছে। নির্বন সব আইসক্রিম ফেলে দৌড়ে খরগোশটাকে বাঁচাতে ছুটল। খরগোশটাকে কোলেও তুলে নিল, তবে দুর্ভাগ্যবশত একটুর জন্য গাড়ির সাথে ধাক্কা লাগলো। নির্বন গিয়ে ছিটকে পড়ল, মাথার মধ্যে প্রচুর ব্যথা পেল। আর সব ঘটল নীরের চোখের সামনে। ওর মনে হলো যে মেরিনেরই অ্যাক্সিডেন্টটা হলো। নীর জোরে মেরিন বলে চিৎকার করে উঠল। এরপর নির্বনকে নিয়ে হাসপাতালে গেল, এমনকি নিজে রক্তও দিল। এরপর নির্বনের ব্যান্ডেজ করা চেহারাটা একবার দেখল। এরপর ছুটল সেই ড্রাইভারের কিয়ামত আনতে। এদিকে ছেলের খবর পেয়ে সব কিছু ছেড়ে ছুঁড়ে পাগলের মতো ছুটে এলো, হাওমাও করে কাঁদতে লাগলো। তেমনভাবে কোনো ক্ষতি হয়নি বলে পরদিন সকালেই নির্বনকে রিলিজ দেওয়া হলো। ছেলের জন্য 15 দিনের ছুটি নিল মেরিন। 15 দিন পর নীর নিজের কাজ করে দেশে ফিরবে। আজকে এয়ারপোর্ট যাচ্ছে, পথের মধ্যে একটা ট্রাকের সাথে খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হলো। নীরকে হসপিটালে নেওয়া হলো। ইন দ্য হসপিটাল 15 দিন পর মেরিন হাসপাতালে এলো। রোগী টোগী দেখে বাসায় ফিরছে, তখন দেখলো যে ট্রলিতে করে একটা রক্তাক্ত রোগীকে নিয়ে আসছে, যা দেখে মেরিনের হাত পা ভয়ে ঠান্ডা হয়ে গেল, কারণ মেরিন এখন একদম রক্ত দেখতে পারে না। মেরিন চোখ মুখ খিঁচে অন্যদিকে মুখ ঘুরিয়ে সামনে বাড়তে লাগলো। আসলে এটা নীরের খুব সামান্য জ্ঞান ছিল, তাইও মেরিনের মুখটা দেখতে পেল, তাই মুখে হাসি ফুটে উঠল। মেরিনের মুখ দেখতেই জ্ঞান হারিয়ে ফেলল। মেরিন এগিয়ে যাচ্ছে, তখন ওর আঙুলের সাথে কারো আঙুল বেজে গেল, আর সাথে সাথেই মেরিন থেমে গেল, কারণ এই স্পর্শ ওর চিরচেনা। ঘুরল, আর ঘুরে যা দেখলো তা দেখার জন্য মেরিন মোটেও প্রস্তুত ছিল না। নীরের রক্তাক্ত শরীর, মুহূর্তেই মেরিনের দুনিয়া ঘুরে গেল। 8 বছর পর এই মুখটা এভাবে দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। নীরের ট্রলি নিয়ে যাওয়া হচ্ছে। নীরের হাত মেরিনের হাত থেকে ছুটে যাচ্ছে। মেরিনের মনে হচ্ছে কেউ ওর জীবনটা নিয়ে যাচ্ছে। মেরিন শক্ত করে নীরের হাতটা ধরল। এরপর নীরের সামনে গিয়ে ওকে জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে শুরু করলো। নিজের হাতে নীরের সার্জারি করলো, যা দেখে সবাই অবাক, কারণ ডাক্তার আড়াল কখনো সার্জারি করে না। এরপর হাসপাতাল থেকে রিজাইন নিয়ে দৌড়ে বাসায় চলে গেল। বাসায় গিয়ে মেরিন ঘরে ঢুকে দরজা বন্ধ করে কান্না করছে। এদিকে জনের কাছে খবর চলে গেল মেরিনের রিজাইনের। তার মধ্যে তখনই নির্বন ফোন করে বলল, মামা, আমার মামুনি না রুমের মধ্যে দরজা বন্ধ করে বসে আছে, কত ডাকছি খুলছেই না। দাঁড়া বাবা, মামা এখনই আসছে। জন সব কাজ ফেলে মেরিনদের বাসায় চলে গেল। গিয়ে দেখলো নির্বন রুমের দরজার বাইরে দাঁড়িয়ে কাঁদছে আর বলছে, মামুনি দরজা খোলো না। জন যেতেই নির্বন দৌড়ে ওর কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, ও মামা দেখো না, মামুনি দরজা খুলছে না। কাঁদে না সোনা, এই মুস্কান, নির্বনকে নিয়ে আমাদের বাসায় যাও। না মামা, আমি যাব না, আমার মামুনিকে ফেলে আমি যাব না। মামা, আমি তোমার মামুনিকে নিয়ে আসি। না, আমি যাব না। নির্বন না গুড বয়, মামার কথা শুনবে না। নির্বন গেল। আড়াল আড়াল, বোন আমার দরজা খোল। মেরিন দরজাটা খুলছে না বলে জন দরজা ভেঙে ফেলল। ঢুকে দেখলো যে মেরিন দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, আর সেই সাথে দেয়ালের মধ্যে মাথায় ঠোকা মারছে। জন দৌড়ে মেরিনের কাছে গেল।
আড়াল, এই আড়াল, তুই কাঁদছিস কেন বোন? তুই তো জানিস যে তোর চোখের পানি আমার সহ্য হয় না। বল না বোন আমার। মেরিন জনকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া উনি ফকিরে এসেছেন। কে? নির্বনের বাবা। কে? মেরিন সবটা বলল। জন একটু চিন্তিত হলেও মেরিনকে বোঝালো। মেরিন একটু শান্ত হলো। জন মেরিনকে নির্বনের কাছে নিয়ে গেল। ওদিকে নীরের অ্যাক্সিডেন্টের কথা শুনে নিহাল, নীলিমা, কবির, কণিকা দৌড়ে কলকাতা এলো। নীরের জ্ঞান ফিরতে মেরিন বলে চিৎকার করে উঠল, কি হলো বাবা? আমার মেরিন আমি দেখেছি। কোথায় দেখেছো? জানি না, তবে দেখেছি ও হাত দিয়ে মুখ থেকে অন্যদিকে ঘুরেছিল, কিন্তু ও সেই কালো তিলটা যে বেরিয়েছিল যার চমক আমার দৃষ্টি কেড়েছিল, ওর সেই চিরকমল হাত। বাকিরা বুঝতে পারলো যে এটা কেবলই নীরের কল্পনা, কিন্তু নীর জানে, নীরের মন জানে যে এটা কল্পনা না। আরাম তো সেদিনই করব যেদিন আমার জীবন পাবো, আর আমি জানি আমি ওকে এখানেই পাবো। 15 দিন পর নীর সুস্থ হলো। কেন যেন সুস্থ হয়ে নির্বনকে দেখার জন্য মন চাইছে। নীর রেডি হয়ে বের হচ্ছে। কি রে, কোথায় যাচ্ছিস? নীর কাউকে জবাব দেয় না। চলো তবে আমরাও তোমার সাথে যাই। ওয়াই? আমি কি ছোট বাচ্চা? না, তা কেন হবে? আসলে বাড়িতে বসে বসে বোর হয়ে গেছি, তাই তুমি যখন নিতে চাইছো না তখন যাব না। নীর কবির, কণিকার কথা ফেলতে পারে না, কারণ মেরিন বলেছিল আমার আম্মু বাবাকে দেখবেন। আমি কি বলেছি যে নেব না? নীর, নিহাল আর কবির হাঁটতে বের হলো সেই পার্কেই। নীর গিয়ে দেখলো যে নির্বন বন্ধুদের সাথে মিলে কি যেন করছে। নির্বন ঘুরল। আরে আঙ্কেল। নির্বন নীর, নিহাল, কবিরকে সালাম দিল। এখন তোমার শরীর কেমন আছে? এই তো ভালো, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে সেদিন বাঁচানোর জন্য। মোস্ট ওয়েলকাম। নির্বন, এরা হলো আমার বাবা, মানে আমার ছেলের নানা ভাই আর দাদু ভাই। দাদু ভাই? জানো আঙ্কেল, আমার মামনিরও দাদু ভাই আছে। উই। কি হলো? ভুল হলো। বলেই নির্বন নিহাল আর কবিরের পা ধরে সালাম করে বলল, জানো আমার মামনি বলে যে বড়দেরকে সবসময় এইভাবে সালাম করতে হয়। আর জানো তোমাকে না দেখতে এতগুলো কিউট। কবির নির্বনের মধ্যে ছোট্ট মেরিন আর নিহাল ছোট্ট নীরকে খুঁজে পেল। বাচ্চাদের নিয়ে ওরা আড্ডা দিতে লাগলো। 1 ঘন্টা পর। কি হয়েছে? আর বলো না, কালকে আমার স্কুলে কালচারাল প্রোগ্রাম, তো আমি 1 মিনিট কম্পিটিশনে অংশ নেই, সব সময় ফার্স্ট হই। এখানে এসেছিলাম প্র্যাকটিস করতে, ভুলেই গেছি। তুমি কালকে 1 মিনিট কম্পিটিশনে অংশ নেবে? যদি দেখতে পারতাম। ওমা, দেখতে পারবে না কেন? তোমরা দুজনে কালকে আমার স্কুলে এসো, সাউথ পয়েন্ট স্কুল। সত্যি? নির্বন, আমাকে ইনভাইট করবে না? তুমি কি করে আসবে? কেন? তোমার দাড়ি গোঁফ তো ডাকাতদের মতো জঙ্গল হয়ে গেছে, টিচাররা তো ঢুকতেই দেবে না। এই কথা? আমার নির্বন আড়ালের 1 মিনিট কম্পিটিশন দেখতে হলে আমি এই দাড়ি গোঁফ কেন, আমি তোমার গলাটাও কেটে ফেলতে পারি। নির্বন নীরের মুখে হাত দিয়ে বলল, ছি, এমন কথা বলতে নেই। পরদিন নির্বনের প্রোগ্রাম শুরু হলো। মেরিন এক সারিতে বসা, আর নীর, নিহাল, কবির অন্য সারিতে। সবাই সামনের সেটে। নীর দাড়ি কোপ কেটে মানুষ হয়েই এসেছে। নির্বনের নাম অ্যানাউন্স করতেই সবাই অনেক এক্সাইটেড হয়ে গেল। নির্বন কাগজটা তুলল। নির্বন কাগজটা খুলে পড়েই স্তব্ধ হয়ে গেল, থমকে গেল, কারণ তাতে বাবা শব্দটা লেখা ছিল। বাবা কেমন হয় সেটাতে নির্বন জানেই না, কি বলবে। অ্যান্ড ইয়োর টাইম স্টার্ট নাও। সময় শুরু হয়ে গেল, কিন্তু নির্বন চুপ। মেরিন ইশারা করে বলতে, টিচাররাও বলতে, কিন্তু নির্বন চুপ। চোখে পানি টলমল, তবুও নির্বন সেগুলো ধরে রেখেছে, কারণ নির্বন জানে সে ওর মামনি ওর চোখের পানি দেখলে পাগল হয়ে যাবে। আই এম সরি। আমি নির্বনের মা ডাক্তার আড়ালকে অনুরোধ করছি নির্বনের তরফ থেকে কমপ্লিটেড করতে। নির্বনের মনটা খারাপ দেখে মেরিনের মনটাও খারাপ হয়ে গেল। মেরিন স্টেজে গেল।
মেরিনকে দেখে নীল, নিহাল, কবির অবাক হয়ে গেল। মেরিন নির্বনের দিকে তাকিয়ে স্টেজে উঠায় ওদেরকে দেখল না। মেরিন স্টেজে গিয়ে আগে নির্বনের কপালে একটা চুমু এঁকে দিল। ইটস ওকে বেবি, মামনি ইজ হিয়ার না বলেই মেরিন নির্বনের হাতের কাগজটা হাতে নিল। আর যেই শব্দটা লেখা দেখলো তা দেখে মেরিনও স্তব্ধ হয়ে গেল, কারণ শব্দটা ছিল বাবা। আর মেরিনও জানে না বাবার ভালোবাসা কেমন। ওর বাবা তো ছিল, কিন্তু বাবার ভালোবাসা না। বলুন। বাবা। সামনে মাইক্রোফোন থাকায় মেরিনের আস্তে করে বলা শব্দটাও সবাই শুনতে পেল। এবার বলুন। বাবা। বা হলো আই এম সরি। কবির আর নিজেকে ধরে রাখতে পারল না, দাঁড়িয়ে গেল, দৌড়ে স্টেজে গেল। বাবা মানে মাথার উপর ভরসার হাত, বাবা মানে সকল আবদারের ভান্ডার, বাবা মানে সকল আশার আলো, বাবা মানে। কবিরের গলার আওয়াজ পেয়ে মেরিন কবিরের দিকে তাকালো, তাকিয়ে অবাক হয়ে গেল। মেরিনের চাহনি দেখে কবির আর বলতে পারল না। তখন নিহাল বলে উঠল, বাবা মানে মনের কথা বলার বন্ধু, বাবা মানে সব থেকে বড় সাপোর্ট করার সিস্টেম, বাবা মানে না বলা ভালোবাসা, বাবা মানে। মেরিন নিহালের দিকে তাকালো। নিহালের মুখ দিয়েও আর কথা বের হলো না। তখন নীর আগেই স্টেজের দিকে বাড়তে লাগলো আর বলতে লাগলো, বাবা মানে বেস্ট ফ্রেন্ড, বাবা মানে দিন শেষে স্নেহের ভান্ডার, বাবা মানে দিন শেষে উপহারের সমাহার, বাবা মানে অনুপ্রেরণা, বাবা মানে বটগাছের ছায়া, বাবা মানে অদ্ভুত মায়া, বাবা মানে সকল বিপদের জম, বাবা মানে জীবন, বাবা মানে দুনিয়া। বলতে বলতে নীর একদম মেরিন নির্বনের সামনে চলে গেল। মেরিন অবাক চোখেই নীরকে দেখছে। জনও সবাইকে দেখে অবাক। নীর নির্বনের সামনে হাঁটু কেটে বসলো। বসেই নির্বনের কপালে, মুখে, চোখে অসংখ্য চুমু দিল। এরপর দাঁড়িয়ে মেরিনের চোখে চোখ রাখলো। মেরিন এক পলকও দেরি না করে নির্বনকে কোলে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল। মেরিন বাসায় গিয়ে রুমে ঢুকে দরজা বন্ধ করে নির্বনকে কোলে নিয়ে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বসে রইল, যেন একটু ছাড়লেই কেউ নির্বনকে নিয়ে যাবে। নির্বন তার মাকে কোনো প্রশ্ন না করে চুপচাপ মায়ের বুকের সাথে লেগে রইল। 2 ঘন্টা পর নির্বন ঘুমিয়ে পড়েছে, তবুও মেরিন ওকে শক্ত করে ধরে রেখেছে। তখন দরজার কড়া নড়ল। মেরিন নির্বনকে আরও শক্ত করে ধরল। ওর মনে হচ্ছে ভাগ্য ওর জীবন থেকে হয়তো নির্বনকেও কেড়ে নেবে। কেউ দরজায় কড়া নেড়িয়ে যাচ্ছে। না, আমি খুলবো না। কে আছো? চলে যাও, যে হও না কেন, চলে যাও। জন পেপারগুলো নিয়ে চলে গেল। 1 ঘন্টা পর মেরিন নির্বনকে খাটে শুইয়ে দিয়ে জাস্ট ঘুরল, আর তখনই কেউ ওকে জড়িয়ে ধরল, একদম নিজের সাথে মিশিয়ে নিল। পারলে সে মেরিনকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে ফেলে। মেরিন একটা নিষ্প্রাণ মূর্তির মতন দাঁড়িয়ে আছে, কারণ মেরিন জানে যে এটা নীর যে অঝরে মেরিনকে জড়িয়ে কাঁদছে, সেটাও মেরিন বুঝতে পারছে। নীর মেরিনের চোখে, মুখে, ঠোঁটে, কপালে, গালে পাগলের মতন চুমু দিতে লাগলো। কেন ফেলেছিল আমাকে? কেন? মেরিন নিজেকে সামলে নীরকে সরিয়ে দিল। কে আপনি? আপনি আমার বাসায় ঢুকলেন কিভাবে? মেরিন, তুমি? মেরিন? কে মেরিন? এখানে কোনো মেরিন থাকে না। আমি আড়াল, ডক্টর আড়াল। মেরিন, আই লাভ ইউ, আই জাস্ট লাভ ইউ, আই লাভ ইউ লট। আমি তোমাকে ভালোবাসি। এক্সকিউজ মি, আপনার লজ্জা করে না অজানা মহিলাকে ভালোবাসি বলতে? ঘরে কি মা বোন নেই? এক্ষুনি বেরিয়ে যান, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। মেরিন, তুমি? কি আশ্চর্য, আমি মেরিন নই, আমি আড়াল। আপনার কোথাও ভুল হচ্ছে। দেখুন, আমি একা থাকি আমার ছেলেকে নিয়ে। যদি কেউ আপনাকে আমার বাসায় দেখে ফেলে তবে খামোখা বদনাম হবে। প্লিজ চলে যান। নীর অবাক চোখে ওর মেরিনকে দেখছে। কতটা পরিবর্তন! যেই চোখে একসময় আগুন ছিল, সেই চোখে আজকে হাজারো সংশয়। যেই চেহারায় সূর্যের তেজ ছিল, সেই চেহারা আজকে লোকভয়। যেই মেরিন একসময় ভয়ের অন্য নাম ছিল, সে আজকে ভীতের অন্য নাম। যেই মেরিন প্যান্ট শার্ট পরতো, সেই মেরিন আজকে হাইনেক ফুল হাতা ড্রেস পরে। যার চুল কখনো নীর বাঁধতে দেখেনি, তার চুল আজকে খোপার আড়ালে।
নীর মেরিনকে আর কথা বলতে না দিয়ে ওর ঠোঁটজোড়া দখল করে নিল। 10 মিনিট পর নীর মেরিনকে ছাড়তেই মেরিন ঠাস করে নীরকে একটা থাপ্পড় দিল। নীর অবাক হয়ে গেল। আপনার সাহস কিভাবে হয়? মেরিন, তুমি চাই বলো না কেন, নিজের নাম চাই বলো না কেন, আড়াল অর হোয়াট? আমি জানি যে তুমি আমার মেরিন। এই চোখ, এই ঠোঁট, এই নাক, এই মুখ আমার চির চেনা। মেরিনের কপালে সেই কাটা দাগটা ছুঁয়ে নীর বলল, এই দাগ আমার দেয়া। মেরিন দূরে সরে গেল। চলে যান। মেরিন, 8টা বছর আমি, যাই হোক সব বাদ, চলো আমার সাথে। তুমি, আমি আর আমাদের নির্বন, আমরা 3জন মিলে নতুন করে জীবন সাজাবো। নির্বন কেবল আমার। দেখুন, আমি হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনি চলে যান। কেউ দেখলে উল্টাপাল্টা কথা বলবে। মেরিন, আমি তোমার হাত ধরে বলছি। মেরিন সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নিল। রাগ উঠেছ কিন্তু এবার। আমি কিন্তু সত্যি পুলিশকে ডাকবো। আমি আন্দাজ করেছিলাম এমন কিছু হবে, তবু শেষবার মতো তোমাকে জিজ্ঞেস করছি যে তুমি। মেরিন মোবাইল হাতে নিল পুলিশকে ফোন করার জন্য। তখন নীর ক্লোরোফর্ম দিয়ে মেরিনকে অজ্ঞান করে দিল। মেরিন ঢলে নীরের বুকের ওপর পড়ল। তুমি আমার জান মেরিন, 8টা বছর পর আমি তোমাকে ফিরে পেয়েছি। কোনোভাবেই আমি তোমাকে হারাতে পারবো না। তোমার ঘৃণার পাত্র হলে তোমাকে আমি আমার থেকে আলাদা করতে পারবো না। নয় এবার আমি হব তোমার ঘৃণার নীর, তবুও তোমাকে আর আমার ছেলেকে নিজের থেকে আলাদা করতে পারবো না, জীবন কেলেও না। 2 দিন পর মেরিনের জ্ঞান ফিরল। চোখ খুলেই নীর অবাক হয়ে গেল, কারণ ও নীরের বাহুতে শুয়ে আছে আর নির্মল নীরের বুকের ওপর ঘুমিয়ে আছে। আর নীর তাকিয়ে আছে মেরিনের দিকে। নীরকে তাকিয়ে থাকতে দেখে মেরিন চমকে গেল। টান দিয়ে নির্বনকে নিজের কোলে নিল, দাঁড়িয়ে গেল। আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে বুকে জড়ানোর?